আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের থার্ড যে লেকচারটা আছে সেই লেকচারটা আমরা ইনশাআল্লাহ আজকে শেষ করব। কই তোমাদের সেইটা কোথায় রেজ, ওইটা কোথায়? কমেন্ট দেখার জন্য একটা দিছিলেন না আগের দিন। তো আজকে আমরা লেকচার আছে, ওটা না আরেকটা থাক, সমস্যা। আজকে আমরা লেকচার 3 শুরু করব। সো সবাই একটু যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের যে গ্রুপ আছে সেখানে একটু শেয়ার করে দিবেন। পদার্থবিজ্ঞানে আসলে ধারাবাহিকভাবে আমরা যদি আমাদের যে পন্ডিয়া নার্সিং ভর্তি কোচিংয়ের যে আমাদের যে কোর্স আউটলাইন আছে সে অনুযায়ী আমরা 2টা লেকচার কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি। তো ধারাবাহিকতায় আজকে একটা নতুন অধ্যায় বা নতুন একটা টপিক নিয়ে আজকে হাজির হয়েছি, যেখানে আসলে মূলত আমরা বেশ অনেক কিছু জিনিস নিয়ে কিন্তু আমরা ভাইয়া আজকে আলোচনা করব। সো সবাই একটু যুক্ত হয়ে যাবেন দ্রুত, ঠিক আছে? সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, দেন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। দেখি অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হয়তো, আমরা একটু কমেন্টগুলোও দেখতে থাকি এবং আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, দ্রুতই শুরু করে দিব এবং যুক্ত হওয়ার পরে অবশ্যই খাতা এবং কলম এই দুইটা রেডি রাখবেন, কারণ আমরা খাতা এবং কলমের বিকল্প কিছু নাই। আমি সাধারণত শুরু করলে খাতা এবং কলম এই দুইটা আগে ইনশিওর করে নিই। আর তার আগে হচ্ছে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, এবং আপনারা পিছনে যে বোর্ডটা আছে, সুন্দর বোর্ড, আমার সুন্দর একটা ছবি দিয়ে লেখা আছে, এই বোর্ডটা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। 2জন অলরেডি যুক্ত হয়েছে, কে কে যুক্ত হয়েছে একটু দেখি। ঈশিতা যুক্ত হয়েছে, কেমন আছেন দিছে? ওয়ালাইকুম আসসালাম বাবু, ভালো আছি। আরেকজন দিছে কানিস ফাতেমা নূর, আসসালামু আলাইকুম দিছে। ওয়ালাইকুম আসসালাম আপু। আশরিফা আক্তার, তারপর আছে সামজিদা ইসলাম, সেজতি, সুইটি আক্তার, আমির হামজা। শুরু করব, জাস্ট 2-1 মিনিট নিচ্ছি, কারণ সবাই যুক্ত হয়নি। তুমি যুক্ত হইলেও সবাই যুক্ত হয়নি। ওকে, তোমাদের দেখলে আসলে আমি নিজেও খুব ভালো থাকি। তো যা হোক, আজকে আমাদের লেকচার আছে 3। আমি একটু যাই দেখি কি কি আছে আজকে আমাদের লেকচারে। আজকে কিন্তু বেশ কয়েকটা অধ্যায় রয়েছে, তোমরা দেখতে পারবা। আমাদের প্রথম যেটা ডাইজেস্ট অনুযায়ী আমাদের লেকচারে 3টা অধ্যায় আজকে আমরা আলোচনা করব। পদার্থের গাঠনিক ধর্ম, তারপর পর্যায়বৃত্ত গতি, এবং দেন লাস্টে কি থাকবে? তরঙ্গ থাকবে। তো আমি একেবারে প্রথম থেকে আসলে আগে তোমাদের যেমনভাবে আমি পড়াই তোমরা জানো হয়তো, বা আগে আমি হচ্ছে নোট করাই, দেন হচ্ছে আমি তোমাদের বই থেকে দাগাইয়ে দিই। তো যাই হোক, আজকে তারই ধারাবাহিকতায় প্রথমে চলে যাচ্ছে আমরা নোটে। চলে আসো ভাইয়া নোটে। আজকে যে আমাদের নোটটা আছে সেই নোটের একেবারে প্রথম যে লেকচারটা আছে সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এই যে পদার্থের গাঠনিক ধর্ম, এটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিয়ে আগে দেন হচ্ছে আমরা ব্যাক করব। তো ফার্স্ট অফ অল একটা প্রশ্ন আসে এখানে, সেটা হলো ভাইয়া, পদার্থ কত প্রকার? কে কে জানো ভাই? একটু কমেন্ট করে জানাই দিবা পদার্থ কত প্রকার এবং কি কি। আসলে কে কে জানো একটু কমেন্ট করবা। ওকে, সাইমিয়া ইসলাম লিখছে, আসসালামু আলাইকুম স্যার, মিরপুর 10 ব্রাঞ্চ থেকে। আগামীকাল ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে, আমি মিরপুরে যাব আগামীকাল। সো পদার্থ কত প্রকার কে কে জানো ভাই? একটু কমেন্ট করে জানাই দিবা পদার্থ কত প্রকার। অনেকে হয়তো তোমরা জানো, সো দ্যাটস ওয়াই তোমরা একটু জানাই দিতে পারো ভাইয়া পদার্থ কত প্রকার। ওকে, একটু দ্রুত কমেন্ট করবা। যা হোক, অনেকে হয়তো কমেন্ট করেছো, আমার কাছে নেটওয়ার্কের জন্য একটু আসতে লেট হচ্ছে। তো আমি বলে দিই ভাইয়া, পদার্থ হচ্ছে মূলত 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। এই কথাটা ভালো করে মনে রেখো। একটা হচ্ছে কঠিন, 2 নম্বর হচ্ছে তরল, আর একটা হচ্ছে ভাইয়া বায়বীয়। 3 নম্বর কি আছে? বায়বীয়। এই 3টা হচ্ছে ভাইয়া পদার্থর অবস্থা, ঠিক আছে? পদার্থ হচ্ছে 3 প্রকার। আর পদার্থের অবস্থা যদি, এই শব্দটা যদি কখনো উল্লেখ করে পদার্থের অবস্থা কত প্রকার, তাহলে দিবা হচ্ছে পদার্থের অবস্থা হচ্ছে 4 প্রকার। অবস্থা কত প্রকার? এই অবস্থা হচ্ছে ভাইয়া 4 প্রকার। মাথার মধ্যে রাখতে হবে। পদার্থের চতুর্থ যে অবস্থা আছে, এই 3টা তো আছে, কঠিন, তরল, বায়বীয়, এই 3টা কিন্তু পদার্থের অবস্থা। এর সঙ্গে সঙ্গে পদার্থের যে চতুর্থ অবস্থা রয়েছে, এই চতুর্থ অবস্থাটার নাম হচ্ছে ভাইয়া প্লাজমা। এই চতুর্থ অবস্থাটার নাম কি? প্লাজমা। একটু মাথার মধ্যে রেখো। এখন দেখো, পদার্থের আসলে কিছু বৈশিষ্ট্য আছে। কঠিন পদার্থের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, তরল পদার্থেরও আছে, বায়বীয় পদার্থেরও কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। তো যেহেতু বৈশিষ্ট্যগুলো তোমরা মোটামুটি পড়ো, এগুলো তোমরা জানো, আজকে আমরা 2টা টপিক নিয়ে আসলে এখানে কথা বলবো। একটা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব আর আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। আন্তঃআণবিক দূরত্ব আর একটা কি? আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। মনে রেখো, আন্তঃআণবিক দূরত্ব একটা টপিক, আর একটা কি পড়বো আমরা? আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। এই 2টা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব। এছাড়া আর বাকিগুলো তোমরা জানো যে কঠিন পদার্থ এর আকার আছে আন্তঃআণবিক দূরত্ব, ঠিক আছে? আন্তঃআণবিক দূরত্ব।
আণবিক দূরত্ব, জাস্ট এই দুইটা জিনিস আমরা আজকে একটু আলোচনা করব। বাকিগুলো তোমরা মোটামুটি জানো। কেমন কিভাবে জানো আমি একটু তোমাদেরকে একটু বলে দিই। যেমন ধরো কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, জায়গা আছে, ভর দখল করে, স্পর্শ করা যায়, সব কিছুই জানো। তরল পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আকার নাই, আয়তন নাই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে বা আয়তন আছে, বাট আয়তন আছে। তরল পদার্থের আকার এবং আয়তন কিছুই নাই, এর ভর আছে। কি আছে? শুধু ভর আছে। এই হচ্ছে মূলত বৈশিষ্ট্য। বাট আন্তঃআণবিক দূরত্ব বলতে কি বোঝায়? এই যে একটা কঠিন পদার্থ, এর অণুগুলা কিন্তু খুব কাছাকাছি অবস্থান করে। এই যে কঠিন পদার্থ, এর অণুগুলা কিন্তু খুব কাছাকাছি অবস্থান করে। তরল পদার্থের অণুগুলো কঠিন পদার্থ থেকে একটু দূরে অবস্থান করে। কি করে? একটু দূরে দূরে অবস্থান করে, ঠিক আছে? এই যে দূরে দূরে অবস্থান করে। আর গ্যাসীয় পদার্থের অণুগুলো অনেক বেশি দূরে দূরে অবস্থান করে, জাস্ট অনেক বেশি দূরে দূরে অবস্থান করে। তো আন্তঃআণবিক দূরত্ব বলতে এদের মাঝখানে যে দূরত্ব আছে এই দূরত্বকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। এই মাঝখানে যে দূরত্ব আছে এই দূরত্বকে কি বলা হচ্ছে? আন্তঃআণবিক দূরত্ব। তো দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু আন্তঃআণবিক দূরত্ব কি সবচেয়ে কম। তাহলে আন্তঃআণবিক দূরত্বের ক্রম চার্টে যদি তুমি যাও তাহলে কঠিন পদার্থের থেকে আন্তঃআণবিক দূরত্ব বেশি হচ্ছে তরলের, আর তার থেকে বেশি হচ্ছে ভাইয়া বায়বীয় পদার্থের। সো তোমাকে যদি কখনো প্রশ্ন দেয় যে আন্তঃআণবিক দূরত্বের ক্রম কোনটি, এইটা দিবা। কঠিন পদার্থ থেকে আন্তঃআণবিক দূরত্ব বেশি হচ্ছে তরলের, তার থেকে বেশি হচ্ছে ভাইয়া বায়বীয় পদার্থের। আন্তঃআণবিক দূরত্ব গেল, ঠিক আছে? আন্তঃআণবিক দূরত্ব। এখন আমাদের দ্বিতীয় যে পার্ট আছে আন্তঃআণবিক শক্তি। আন্তঃআণবিক শক্তি কার ভালোবাসে? দেখো আন্তঃআণবিক শক্তির কথা যদি উল্লেখ করতে যাই, যদি দূরত্ব কম হয় ভালোবাসা কিন্তু বেশি ভালো হয়, গভীর হয়। দূরের ভালোবাসা কিন্তু এতটা ভালো হয় না। এই জন্য দেখা যাচ্ছে কি যার আছে দূরত্ব কম তার কি হবে? ভালোবাসা বেশি হবে। তার কি হবে? ভালোবাসা বেশি হবে। তো ঠিক একইভাবে আন্তঃআণবিক শক্তি বেশি কার হবে? কঠিনের। তার থেকে একটু কম হবে কার ভাইয়া? তরলের। তার থেকে সব থেকে কম হবে কার ভাইয়া? বায়বীয় পদার্থের। জাস্ট এই কথাগুলো একটু স্মরণে রাখবা, এই ক্রমটা ইম্পর্ট্যান্ট। তবে ভাইয়া এখানে কিন্তু একটা কথা আছে, বেশি ভালোবাসা কিন্তু আসলে ভালো না। বেশি যে ভালোবাসা দেখায় সেটা কিন্তু আসলে ভালোবাসা না, ওর চিন্তাভাবনা অন্য। বুঝছো কি বলছি? বেশি ভালোবাসা কিন্তু ভালোবাসা না। একটা পদার্থের একটা নির্দিষ্ট সীমা থাকে। এই যে ধরো আমি একটা কণা দিলাম, এই কণার আশেপাশে একটা প্রভাব, এই কণার আশেপাশে এর কিন্তু একটা নির্দিষ্ট প্রভাব আছে। তোমরা বুঝতে পারতেছো কিনা? এই পর্যন্ত এর একটা প্রভাব আছে। ধরো সাপোজ এর ভিতর যদি আরেকটা কণা ঢুকতে চায় সে কিন্তু দিবে না। সব কিছুর একটা সিক্রেট জিনিস থাকে, সব কিছুর কি একটা সিক্রেট জিনিস থাকে। বেশি ভালোবেসে যদি একটা কণা এর মধ্যে ঢুকে যায় তাহলে এই পদার্থটা কিন্তু ভেঙে যাবে। এই পদার্থটা কি হবে? ভেঙে যাবে। এই জন্য মনে রেখো বেশি ভালোবাসা ভালো না, কাছে থাকলে ভালোবাসা বাড়ে, বাট বেশি ভালোবাসা কিন্তু ভাইয়া ভালো না। কথাটা মনে রেখো। ওকে, এবার চলে যাচ্ছি ভাইয়া পরের টপিকে। আমাদের এটা শেষ কিনা ভাইয়া? এটা তোমরা ইনশাল্লাহ বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। পরের যে টপিকটা আছে সেখানে চলে যাই। সেই টপিকটা হচ্ছে ভাইয়া আমাদের আন্তঃআণবিক দূরত্ব শেষ। এখন আমরা পড়বো আসছে বন্ধন। এই যে বন্ধন আছে মূলত 5 প্রকার। কত প্রকার? বন্ধন হচ্ছে মূলত 5 প্রকার। একটু সুন্দর করে মনে রাখবা। একটা আছে ভাইয়া, প্রথম যেটা আছে আয়নিক বন্ধন। কি আছে? আয়নিক বন্ধন। কথাটা মনে রেখো, আয়নিক বন্ধন। 2 নাম্বার যেটা আছে ভাইয়া সমযোজী বন্ধন। 2 নাম্বার যেটা আছে সেটাকে কি বলে? সমযোজী বন্ধন। জাস্ট মাথার মধ্যে রাখতে হবে। 3 নাম্বার যেটা আছে সেটা কি ভাইয়া? সমযোজীর পর 3 নাম্বার যদি বলে সেটা হচ্ছে ধাতব বন্ধন। কি বন্ধন? ধাতব বন্ধন। 3 নাম্বারের পরে 4 নম্বর যদি বলে ভাই এটা কি হবে? এটা হবে হাইড্রোজেন বন্ধন। কি হবে? হাইড্রোজেন বন্ধন। মাথার মধ্যে রাখতে হবে হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে? আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ভ্যান্ডার ওয়াল বন্ধন। লাস্টেরটা কি আছে? ভ্যান্ডার ওয়াল বন্ধন। এই কথাগুলো একটু মনে রেখো, ভ্যান্ডার ওয়াল বন্ধন। জাস্ট এই কথাগুলো একটু লাগবে, ওয়াল বন্ধন। ওকে, ক্লিয়ার কিনা ভাইয়া? দেখো বন্ধন আছে কয় প্রকার ভাইয়া? 5 প্রকার। কি কি আছে? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন, আর একটা কি আছে? ভ্যান্ডার ওয়াল বন্ধন। আয়নিক বন্ধন এটা মূলত হয় কোথায়? ধাতু আর অধাতুর ভিতর যে বন্ধন হয় তাকে বলে আয়নিক বন্ধন। ধাতু আর কার মধ্যে? অধাতুর ভিতরে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভাইয়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে না, আদান প্রদানের মাধ্যমে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এই বন্ধনটা হয়। এই কথাটাও মনে রাখতে হবে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এই যে আমাদের যে বন্ধনটা আছে ইলেকট্রনের আদান প্রদান হয়। এখানে কি হয়? ইলেকট্রনের আদান প্রদান হয়। জাস্ট এই কথাটাও মনে রাখতে হবে। ইলেকট্রনের আদান প্রদান হয় কোন বন্ধনে? আয়নিক বন্ধনে। এবার চলে আসি সমযোজী বন্ধনের ক্ষেত্রে। সমযোজী বন্ধন হয় কাদের কাদের মধ্যে? অধাতু আর অধাতুর ভিতরে যে বন্ধন হয় তাকে বলে সমযোজী বন্ধন। অধাতু আর অধাতুর ভিতরে যে বন্ধন হয় তাকে বলে সমযোজী বন্ধন। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ধনটা হয়। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। বাস মনে রাখতে হবে শেয়ারের মাধ্যমে হয়, শেয়ারের
মাধ্যমে। ওকে, একটা পয়েন্ট খুব সুন্দর করে মনে রাখতে হবে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। তারপর দেখো ভাইয়া ধাতব বন্ধন, ধাতব বন্ধনটা হয় কার কার ভিতরে ভাইয়া? ধাতব বন্ধন হয়েছে ধাতু আর ধাতুর ভিতরে যে বন্ধন হয় তাকে বলে ধাতব বন্ধন। হাইড্রোজেন বন্ধন হয় হাইড্রোজেন আর হাইড্রোজেনের ভিতরে। ভ্যান ডার ওয়াল বন্ধন হয় কোথায়? নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে, মনে রেখো। নিষ্ক্রিয় গ্যাস তারাও একটা বন্ধন তৈরি করে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল বন্ধন। নিষ্ক্রিয় গ্যাস নিজেদের মধ্যে একটা বন্ধন তৈরি করে যেটাকে বলা হয় ভ্যান ডার ওয়াল বন্ধন। আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, এই নিষ্ক্রিয় গ্যাসের পর্যায় সারণীর কত নম্বর গ্রুপকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস? কে কি জানো ভাই একটু কমেন্ট করে জানিয়ে দিবা। কে জানো একটু কমেন্ট করে জানিয়ে দিবা। ভাই আসসালামু আলাইকুম, আমি নতুন, আপনার নাম কি? আমার নাম হচ্ছে, তুমি ওই যে পোস্টার প্রথমে দেখাইছিলাম একটু দেখে নিও, আমার নাম হচ্ছে নাজমুল হাসান গাজী, মানে নাজমুল ভাই বলতে পারো, জাস্ট নাজমুল বললেই হবে, নাজমুল ভাই বললেই হবে। সো দ্যাটস ওয়াই, বা স্যার যেটাই বলো তুমি, নাজমুল হচ্ছে আমার নাম, ঠিক আছে? নাজমুল হাসান গাজী। ওকে, দেখো বন্ধন হচ্ছে 5 প্রকার: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন আর ভ্যান ডার ওয়াল বন্ধন। ভ্যান ডার ওয়াল বন্ধন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে হয়। আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, ভ্যান ডার ওয়াল বন্ধন, এই যে ভ্যান ডার ওয়াল বন্ধনের কথা আমি তোমাকে বলছি, এই ভ্যান ডার ওয়াল বন্ধন এর নিষ্ক্রিয় গ্যাস এটা কত নাম্বার গ্রুপের মৌল? কে জানো ভাই একটু কমেন্ট করবা। এই তো আমেনা খাতুন নিশ্চিত বলছে 18 নম্বর গ্রুপ। আর কে আছো ভাই কমেন্ট করে একটু জানাই দাও, আমি কমেন্টগুলো একটু দেখতে চাচ্ছি, মানে তোমরা যাতে একটু সবাই কিন্তু আনসার করো। সো একটু দ্রুত জানাও ভাই। আশরিফা আক্তার বলছে 18 নম্বর গ্রুপ। আর কে আছো ভাই একটু কমেন্ট করবা। ওকে, রিমা বৈষ্ণব আছে 18 নম্বর গ্রুপ। ওকে, থ্যাংক ইউ। অনেকে কমেন্ট করছো, ধন্যবাদ। যাও, আমরা কোনো কিছু না বলি, আমরা চলে যাই। এই নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে ভাই 18 নম্বর গ্রুপের মৌল। 18 নম্বর গ্রুপের পর্যায় সারণীর যে 18টা গ্রুপ আছে, এর মধ্যে যে 18 নম্বর গ্রুপ আছে, সেই 18 নম্বর গ্রুপকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। ওকে, ক্লিয়ার কিনা ভাই? বন্ধনটা ক্লিয়ার ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, তাইলে আমরা পরবর্তীতে যাব কিনা, তোমাদের যদি কোনো কিছু করার থাকে সেটা করে নাও। যারা নোট করতেছো নোট করে নাও, যারা স্ক্রিনশট যা কিছু নিতে চাও নিয়ে ফেলতে পারো, অ্যাজ ইউর উইশ। ওকে, এরপরে আমরা কিন্তু পরবর্তীতে চলে যাব। সাজিদ বলছে, নাহার বলছে, পূজা, বৈষ্ণব বলছে, সুইটি বলছে, সানজিদা বলছে, সামিয়া বলছে, সাজিদ বলছে, তানজিল আক্তার। 17 না ভাইয়া, 17 না, 18 নম্বর গ্রুপ। নিষ্ক্রিয় গ্যাস হবে 18 নম্বর গ্রুপের মৌল, মনে রেখো। নিষ্ক্রিয় গ্যাস হবে 18 নম্বর গ্রুপের মৌল। এখন আমরা কয়েকটা একটু টপিক পড়বো। একটা পড়বো আছে বিকৃতি, আর একটা পড়বো আছে স্থিতিস্থাপকতা। এই দুইটা জিনিস তোমরা একটু ভালো করে মনে রাখবা। একটা হচ্ছে পীড়ন আর একটা কি ভাইয়া? বিকৃতি। এই দুইটা পয়েন্ট তোমাদের একটু লাগবে ভাইয়া। বিকৃতি কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির কিছু আছে আকারের পরিবর্তন ঘটে, তাকে বলা হয় বিকৃতি। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটার আকারের পরিবর্তন করা হয়, তাকে কি বলে? বিকৃতি বলে। এই যে বিকৃতি আছে, এটা হচ্ছে মাত্রাহীন রাশি। এটা কি ভাইয়া? মাত্রাহীন রাশি। মাথার মধ্যে রাখতে হবে, মাত্রাহীন রাশি। বিকৃতি হচ্ছে মাত্রাহীন রাশি। বিকৃতির কারণে কিন্তু পীড়নের সৃষ্টি হয়। যদি বিকৃতি না আসে তাইলে কিন্তু পীড়নের সৃষ্টি হবে না। যেমন তোমরা কয়দিন পরে হয়তো পড়বা, এখনো পড়ছো কিনা জানি না, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এই দুইটা কি জিনিস জানো? অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কি জিনিস? অ্যান্টিবডি হচ্ছে রোগকে প্রতিরোধ করার জন্য আমার শরীরে যে ব্যবস্থার সৃষ্টি হয় সেটা হচ্ছে অ্যান্টিবডি। আর অ্যান্টিজেন এটাকে বলে ফরেন পার্টস। দ্যাটস মিনস যে রোগ জীবাণু যেটা আমার শরীরে আসে সেটাকে বলা হয় হচ্ছে অ্যান্টিজেন। এবং এই অ্যান্টিজেনের কারণে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ভাইয়া অ্যান্টিবডি। অ্যান্টিজেনের কারণে যেটা সৃষ্টি হয় তাকে কি বলা হয়? অ্যান্টিবডি। আর বলার দরকার নাই, বুঝে গেছো, ঠিক আছে? সেটা তুমি বুঝছো, আমি দেখছি তো, কমেন্ট করছো তো, আর কি বোঝার আছে এখানে? ঠিক আছে, অ্যান্টিজেনের কারণে কি সৃষ্টি হচ্ছে? অ্যান্টিবডির সৃষ্টি হয়। তো ঠিক একইভাবে বিকৃতি হইলে সেখানে পীড়নের সৃষ্টি হয়। এই যে পীড়ন আছে, পীড়ন সমান কি লেখা যায় জানো? প্রতি একক ক্ষেত্রমিটারে উদ্বুদ্ধ বলকে বলা হয় পীড়ন, F/A। প্রতি একক ক্ষেত্রফলে উদ্বুদ্ধ যে এই আছে বলকে বলা হয় পীড়ন। এর যে মাত্রা, যদি কেউ কখনো জিজ্ঞেস করে ভাইয়া এর মাত্রা কি হবে, সুন্দর করে উত্তর দিবা mL⁻⁻1 T⁻²। পীড়নের মাত্রা হবে mL⁻⁻1 T⁻²। এর এককটা কেউ যদি কখনো জিজ্ঞেস করে, সুন্দর করে উত্তর দিবা নিউটন/মিটার স্কয়ার। সো তাহলে পীড়ন কাকে বলে? প্রতি একক ক্ষেত্রফলে উদ্বুদ্ধ বিকৃতিকে প্রতিরোধকারী বলকে বলা হয় পীড়ন। পীড়ন সমান F/A। পীড়ন সমান কি? F/A। এর মাত্রা কি হবে? mL⁻⁻1 T⁻²। আর একক কি হবে? নিউটন/মিটার স্কয়ার।
ওকে, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এটা মনে রেখো, অ্যান্টিজেন অ্যান্টিবডিটা মনে রাখবা, বিকৃতি আর পীড়নটা মনে রাখবা। বিকৃতি আসলে সেখানে পীড়নের সৃষ্টি হয়, পীড়ন কিন্তু একটা বিকৃতি কিন্তু একটা মাত্রাহীন রাশি। ঠিক আছে, কি বলছি আশা করি যে ইনশাল্লাহ বুঝতে পারছি। ওকে দেখো ভাইয়া, এই যে বিকৃতি বা পীড়ন এটা মূলত তিনটা জায়গায় হয়ে থাকে, এটা তিনটা জায়গায় হয়। কি কি জায়গায় হয় তো দেখো, সর্বপ্রথম যেটা হয় একটা হয় দৈর্ঘ্যের পীড়ন। কি হয়? দৈর্ঘ্যের পীড়ন। ঠিক আছে, দৈর্ঘ্যের বিকৃতি একটা হবে আছে দৈর্ঘ্যের বিকৃতি অথবা পীড়ন। বিকৃতি হইলে সেটা তো পীড়ন হবে। একটা হচ্ছে ক্ষেত্রফলের পীড়ন, বিকৃতি, ক্ষেত্রফলের বিকৃতি, এটাকে তুমি অনেকটা পীড়নও বলতে পারো, ক্ষেত্রফলের বিকৃতি। আর লাস্টে যেটা আছে আয়তনের বিকৃতি। ওকে, তো আয়তনের বিকৃতি, এই তিনটা জায়গায় বিকৃতি হয়। একটা হচ্ছে দৈর্ঘ্যের বিকৃতি করা সম্ভব, একটা হচ্ছে ক্ষেত্রফলের বিকৃতি করা সম্ভব, আর একটা হচ্ছে আয়তনের বিকৃতি করা সম্ভব। তাহলে তিনটা বিকৃতি, কয়টা? তিনটা, দৈর্ঘ্যের, ক্ষেত্রফলের আর আয়তনের, এই তিনটা বিকৃতি করা ভাইয়া সম্ভব। এই কথাটা একটু মনে রেখো, বিকৃতি মূলত হচ্ছে তিনটা, দৈর্ঘ্যের বিকৃতি, ক্ষেত্রফলের বিকৃতি আর আয়তনের বিকৃতি। এই কথাগুলো সবাই একটু সুন্দর করে ভাইয়া মনে রাখবা। কি করবা? মনে রাখবা। ঠিক আছে, ঠিক একইভাবে পীড়নের ক্ষেত্রেও সেম, যেহেতু দৈর্ঘ্যের বিকৃতি হলে ওইখানে কি সৃষ্টি হবে? দৈর্ঘ্যের পীড়নের সৃষ্টি হবে। ক্ষেত্রফলের বিকৃতি হলে কি হবে? ক্ষেত্রফলের পীড়নের সৃষ্টি হবে। আয়তনের বিকৃতি হলে ওইখানে কি হবে? আর আয়তনের পীড়নের সৃষ্টি হবে। জাস্ট এই কথাগুলো একটু মনে রেখো। তাহলে পীড়ন ক্লিয়ার কিনা? পীড়ন যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাব। ঠিক আছে, পীড়ন আশা করি যে ক্লিয়ার, যা যা করার করে নাও, আমি কিন্তু পরে চলে যাচ্ছি। ওকে, রেডি? এখন দেখো আমাদের বিজ্ঞানী হুক একটা জিনিস আবিষ্কার করছিল, বিজ্ঞানী হুক। ঠিক আছে, দেখো বিজ্ঞানী হুক তিনি একটা সূত্র দিছিলেন। কি সূত্র দিছিলেন? বিজ্ঞানী হুক। ওকে, হুকের নাম বলি, বিজ্ঞানী হুক। ইনি একটা সূত্র দিছিলেন যেটাকে বলে হুকের সূত্র। তিনি বলছিলেন স্থিতিস্থাপক সীমার ভিতরে পীড়ন বিকৃতি সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার ভিতরে পীড়ন বিকৃতি সমানুপাতিক। সীমার ভিতরে পীড়ন বিকৃতি সমানুপাতিক। ভিতরে পীড়ন হচ্ছে বিকৃতি সমানুপাতিক। পীড়ন বিকৃতির সমানুপাতিক, এই কথাটা তিনি আমাদেরকে জানাইছিলেন। তাহলে কি হচ্ছে? সমানুপাতিক। দ্যাটস মিনস হচ্ছে কি আসতেছে? বিকৃতি সমানুপাতিক আসতেছে ভাইয়া পীড়ন। বিকৃতি সমানুপাতিক আসতেছে কি? পীড়ন। বিকৃতি সমানুপাতিক আসে কি তাইলে ভাইয়া? পীড়ন। ঠিক আছে, ওকে, বিকৃতি সমানুপাতিক কি আসতেছে তাইলে ভাইয়া? পীড়ন। বিকৃতি সমানুপাতিক আসতেছে হচ্ছে ভাইয়া পীড়ন। একটু সুন্দর করে মনে রাখতে হবে। কি কি বলছি ভাইয়া? আবারও বলি, ও স্থিতিস্থাপক সীমার ভিতরে পীড়ন বিকৃতির অনুপাত হচ্ছে একটা ধ্রুব রাশি। তাহলে কি আসতেছে ভাইয়া প্রশ্নে? আমার প্রশ্ন যে টপিকটা আছে সেই টপিক অনুযায়ী আমার আসতেছে পীড়ন সমানুপাতিক বিকৃতি, অথবা যেটাই তুমি দাও একই বিষয়, দুইটাই একই বিষয়। সো তুমি যেটা দিবা সেটাই আসলে এখানে কারেক্ট হিসেবে গণ্য করা হবে। তাহলে পীড়ন বিকৃতির অনুপাত হচ্ছে কি ভাই? একটা ধ্রুব রাশি। সো আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো। এই সূত্রটা থেকে অনেক সময় অনেক প্রশ্ন আসে। এবার চলে আসি ভাইয়া, যখন আসছে আমাকে বলবে যে একটা ধ্রুব রাশি যে বলছি, এই সমানুপাতিকটা উঠাইতে গেলে একটা ধ্রুবক দিতে হয়, যেটা আসছে ধ্রুবক হিসেবে আমরা ব্যবহার করি। তাহলে ধ্রুবক সমান সমান কি হবে? ধরো যে ধ্রুবক ব্যবহার করব, তাহলে পীড়ন ধ্রুবক সমান সমান কি লেখা যায় বল? পীড়ন সমানুপাতিক যেহেতু দুই বলছি, তাহলে পীড়ন সমান সমান হবে ধ্রুবক গুণ হবে বিকৃতি। ধ্রুবক গুণ হবে কি ভাইয়া? বিকৃতি। তাহলে এই যে ধ্রুবক সমান সমান, তাহলে আমি কি লিখতে পারি? এই ধ্রুবক সমান সমান লেখা যায় ভাইয়া, ধ্রুবক সমান সমান লেখা যায় পীড়ন ভাগ বিকৃতি। কি লেখা যায়? পীড়ন ভাগ বিকৃতি। ধ্রুবক সমান সমান তাহলে কি লিখতে পারতেছি? বিকৃতি। সমানুপাতিক কোথাইতে গেলে একটা ধ্রুবক দিতে হয়, ধ্রুবক গুণ বিকৃতি। তাহলে পীড়ন ধ্রুবক সমান সমান কি? পীড়ন ভাগ বিকৃতি। এই ধ্রুবককে বলা হয় স্থিতিস্থাপক ধ্রুবক। এটাকে কি বলা হয়? স্থিতিস্থাপক ধ্রুবক। এই ধ্রুবকের যে একক, এর যে মাত্রা বা এর যে যা কিছু আছে সব কিছু কী হবে জানো? এর সব কিছু হবে হচ্ছে আমরা যে বিকৃতি পীড়ন পড়ছিলাম, পীড়নের যে একক পড়ছিলাম, কি পড়ছিলাম? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হবে হচ্ছে এই স্থিতিস্থাপক ধ্রুবকের মাত্রা। এর একক কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে অনেকে প্যাসকেলও বলে, তাই প্যাসকেলও লিখতে পারো। ঠিক আছে, চাপেরও একক হচ্ছে সেম জিনিস। তাহলে এই কথাটাও একটু মনে রাখবা। স্থিতিস্থাপক ধ্রুবক এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। আর স্থিতিস্থাপক ধ্রুবকের এককটাও কিন্তু ভাইয়া খুব গুরুত্বপূর্ণ। এটা কি হবে? এটা হবে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। খাদিজাতুল কুবরা তানি আসসালামু আলাইকুম দিছে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আশা করি যে তুমি ভালো আছো আপু। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। তাহলে স্থিতিস্থাপক ধ্রুবকের একক এবং মাত্রাটা কিন্তু ভাইয়া প্রায় পরীক্ষা আসে। সো তাইলে এটা একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এখন স্থিতিস্থাপকতা কি এটা কি তোমরা জানো? স্থিতিস্থাপকতা হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটির কিছু আকারের পরিবর্তন করলা, বল অপসারণ করলা
বস্তুটি আগের অবস্থায় ফিরে আসলো, এটা হচ্ছে কি স্থিতিস্থাপকতা। এটা কি স্থিতিস্থাপকতা। এখন একটা প্রশ্ন আসে, এটা তো স্থিতিস্থাপকতা মোটামুটি বুঝতে পারছো যে কোনো একটা ধরো কান ধরে টান দিলাম, একটু পরে ছেড়ে দিলাম, কান আগের অবস্থায় ফিরে আসছে, এটা কি স্থিতিস্থাপকতা। ওকে, সীমা আক্তার দেখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ ভালোই। ক্লাস করো ইনশাল্লাহ, ক্লাস করলে আরও বেশি ভালো থাকবো। এখন চলে যাচ্ছি ভাইয়া যে টপিকটাই, সেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু এই কথাটা যদি বলে, পূর্ণ দৃঢ় বস্তুর মধ্যে উদাহরণ হিসেবে মনে রেখো, যদিও তোমাদের বইতে আছে কাঁচ, এটা কিন্তু একটা পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তুর উদাহরণ হিসেবে তুমি কি মনে রাখতে পারো? কাঁচ কিন্তু একটা পূর্ণ ভাইয়া দৃঢ় বস্তু। এছাড়া আরও অনেক কিছু আছে, বাট তোমরা কাঁচকে খুব ভালো করে পড়বা। কাঁচ আর ইস্পাত হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু, মাথার মধ্যে রেখো। ইস্পাত, কাঁচ আর ইস্পাত হচ্ছে ভাইয়া পূর্ণ দৃঢ় বস্তু। কাঁচ আর ইস্পাত হচ্ছে ভাইয়া পূর্ণ দৃঢ় বস্তু। ওকে, তারপর দেখো ইস্পাত আর হীরার স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি, ঠিক আছে, এটাও একটু মাথার মধ্যে রাখবা। তাহলে পূর্ণ দৃঢ় বস্তুটা একটু মনে রেখো, পূর্ণ দৃঢ় বস্তুটা মাঝে মধ্যে পরীক্ষা আসে, সো তাহলে এটা একটু ভালো করে ভাইয়া মনে রাখতে হবে। ওকে, এখন দেখো আমরা যে কথাগুলো বলতেছিলাম, পূর্ণ দৃঢ় বস্তু গেল, এখন একটা শব্দ আছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। স্থিতিস্থাপক ক্লান্তি, এই যে টার্মিনোলজিটা আছে, এটা আসলে কি স্থিতিস্থাপক ক্লান্তি। এই স্থিতিস্থাপক ক্লান্তি মানে হচ্ছে ভাইয়া, আমরা যেমন মানুষেরা সারাদিন অবরতভাবে কাজ করতে পারি না, ঠিক সেমভাবে ভাইয়া আমরা যেমন কাজ করতে পারি না, আমাদের শরীরে খাবারের দরকার আছে, পুষ্টির দরকার আছে, ঠিক একইভাবে আমি যদি নিয়মিত ধরো একটা রাবার ধরে টানাটানি করতে থাকো, একসময় দেখবা যে রাবারটা নিজেই আসছে স্থিতিস্থাপক সীমার বাইরে চলে গেছে, ঠিক আছে, এটাকে বলে স্থিতিস্থাপক ক্লান্তি। এটা ব্যাখ্যা করছিলেন ভাইয়া কেলভিন। স্থিতিস্থাপক ক্লান্তি এই টার্মিনোলজিটা ব্যাখ্যা করছেন কে? কেলভিন। এই টার্মিনোলজিটা ব্যাখ্যা করছেন হচ্ছে কেলভিন। বাস মাথার মধ্যে এটা একটু সুন্দর করে লিখে দিও। পূর্ণ দৃঢ় বস্তুটা কি? পূর্ণ দৃঢ় বস্তু মানে হচ্ছে যেটাকে তুমি টেনে বিকৃতি ঘটাইতে পারবা না, কাজকে তুমি কখনো বিকৃতি ঘটাইতে পারবে না, ওটাকে যদি তুমি হাতে দিতে যাও বেশি জোরে, যদি বল প্রয়োগ করো, কাজ ভেঙে যায়। তাহলে পূর্ণ দৃঢ় বস্তু হচ্ছে যেটার স্থিতিস্থাপকতা হয় না, সেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। স্থিতিস্থাপক বস্তুর মধ্যে তোমার কান আছে, রাবার আছে, এগুলো তো তুমি ইউজুয়ালি জানো। তাহলে এগুলো স্থিতিস্থাপক বস্তু। আর পূর্ণ দৃঢ় বস্তু মানে কি? যেটা আসলে দৃঢ়, যেটা আসলে স্থিতিস্থাপকতা হয় না, যেটাতে বেশি বল প্রয়োগ করতে গেলে যেটা ভেঙে যায়, সেটা হচ্ছে কি হবে? পূর্ণ দৃঢ় বস্তু, ঠিক আছে, এটাও কি হবে? পূর্ণ দৃঢ় বস্তু, ঠিক আছে, আমরা এটা একটু মনে রাখবো। ওকে, এখন দেখো আমরা এতটুকু তো পড়ে ফেললাম, এখন আমরা আমাদের যে বই আছে বইতে যাই, তাহলে তোমাদের জন্য আরেকটু সুবিধা হবে, ঠিক আছে। আমি একটু বইতে যাই, দেখি কি কি আছে। দেখো তো দেখো পদার্থের বন্ধন আছে, পদার্থের বন্ধন হচ্ছে কি আছে? পরমাণু সংযোগের ফলে যখন আছে ব্যবস্থার বিভব শক্তি হ্রাস পায়, পরমাণুগুলোর মধ্যে বন্ধন গঠিত হয়, এগুলো তোমরা জানো। এই যে বন্ধন যে 5 প্রকার আমরা কিন্তু এখানে লিখছি, বাট প্রথমে যে চারটা ওটাকে কি বলা হয়? প্রাইমারি বন্ধন। ওটাকে কি বলা হচ্ছে? প্রাইমারি বন্ধন। তো বন্ধন যে 5 প্রকার, এটা আমরা কিন্তু ভাই এখানে লিখছি। তো দেখো এখানে যে লেখা আছে, দেখো এখানে বন্ধন যে 5 প্রকার, এটা কিন্তু আমরা লিখছি এবং সুন্দর করে পড়ছিও। আয়নিক বন্ধনের শর্ত আছে, শর্ত 3টা শর্ত প্রয়োজন, এই 3টা শর্ত তোমরা একটু পড়বা। আয়নিক বন্ধনের জন্য যে 3টা শর্ত প্রয়োজন, এই 3টা শর্ত তোমরা ভাই কাইন্ডলি একটু দেখবা কি কি শর্ত আছে একটু দেখো। এই যে প্রথম যেটা আছে, প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি হতে হবে, দ্বিতীয় মৌলের উচ্চ ইলেকট্রন আসক্তি হতে হবে, আর গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি থাকতে হবে, উচ্চ ল্যাটিস শক্তি থাকতে হবে। যেমন আমি যদি চিন্তা করি সোডিয়াম ক্লোরাইড নিয়ে, সোডিয়াম তার সাথে ক্লোরিন যুক্ত হয়ে তৈরি করে কে? সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে একটা আয়নিক যৌগ, আয়নিক যৌগ। এই যে সোডিয়াম আছে, এটা হচ্ছে ভাই আমার প্রথম মৌল, এটা কি আমার প্রথম মৌল। তাহলে প্রথম মৌলের কি হতে হবে? নিম্ন আয়নীকরণ শক্তি আছে, সোডিয়ামের আয়নীকরণ শক্তি কম, আর ক্লোরিনের কি হতে হবে? ইলেকট্রন আসক্তি বেশি, ইলেকট্রন আসক্তি বেশি। ইনফ্যাক্ট ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি হচ্ছে ক্লোরিনের, ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি কার? ক্লোরিনের। ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি কার? ক্লোরিনের। মাথার মধ্যে রেখো, এমনিতে চার্ট অনুযায়ী ফ্লোরিন আসার কথা, বা ইলেকট্রন আসক্তি চার্ট হচ্ছে ফ্লোরিনের পর ক্লোরিন, তারপর আছে ব্রোমিন, তারপর আছে ভাই আয়োডিন। যদিও তোমাদের কেমিস্ট্রি টিচার আছে, সে অবশ্যই পড়াবে এটা, বাট ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কি ভাই? সবচেয়ে বেশি। যে তোমার সামনে আসছে আমি বলে দিলাম, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি, ফ্লোরিনের থেকেও ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। আর 3 নম্বর, গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি থাকতে হবে। সমযোজী বন্ধন 2টি মৌলের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, জাস্ট এই কথাটা মনে রাখবা, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী যৌগ তৈরি হয়। এর আছে শর্ত আছে 2টা, শর্ত 2টা একটু পড়বা, শর্ত 2টা একটু পড়বা। ধাতব ভ্যান ডার ওয়াল বন্ধন, এগুলো ইনশাল্লাহ আমরা বলছি, সো এটুখানি যতটুকু বলছি ততটুকু পড়লেই হবে, আর কিছু পড়ার দরকার নাই।
এবার আন্তঃনবিক দূরত্ব এসব জিনিস তোমাদের বেশি পড়ার দরকার নাই, শুধু জাস্ট টু রিড দিও। এই যে টপিকটা আছে এটা শুধু একবার রিড দিবা, বেশি দরকার নাই। স্থিতিস্থাপকতা আমি অলরেডি তোমাদেরকে অনেকবার বলছি, বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়া, তার আকার বা আয়তন, তার ক্রিয়ায় আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তনের প্রচেষ্টাকে যে ধর্মর কারণে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। সো এই জিনিসগুলো আমরা তোমাদেরকে বলাইছি বা বলছি, সো এটা তোমাদের দরকার হবে না। স্থিতিস্থাপক সীমা মানে কি, যে সীমা পর্যন্ত স্থিতিস্থাপকতা বজায় থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমার পরে গেলে তখন আর স্থিতিস্থাপকতা কাজ করে না। বল প্রয়োগ করতে করতে, ধরো রাবারকে যদি তুমি বল প্রয়োগ করো, একসময় কিন্তু ছিঁড়ে যাবে, সে কিন্তু আর আগের অবস্থায় যাবে না। তোমার কান ধরে যদি এমন টান দিই, কান ছিঁড়েও কিন্তু ভ্যাট চলে আসে, ছিঁড়ে আসে না, ছিঁড়ে কিন্তু চলে আসে। এটাকে কি বলা হয়, স্থিতিস্থাপকতার একটা সীমা। যে সীমা পর্যন্ত বস্তুটা আগের অবস্থায় ফিরে আসবে সেটা হবে কি, স্থিতিস্থাপক সীমা। তো এখানে ইস্পাত ও হীরার স্থিতিস্থাপক সীমা খুব বেশি, দস্তার স্থিতিস্থাপক সীমা খুব কম। কাঁচ ও ইস্পাত হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু, তার মানে কি এখানে কোনো কিছু ভংচং চলবে না, একটু বেশি বল প্রয়োগ করলে এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে, ঠিক আছে। এরপর দেখো রাবার হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কোনটি, তাইলে রাবার। এই চারটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই চারটা পয়েন্ট তোমরা কাইন্ডলি একটু ভালো করে পড়বা, ঠিক আছে, এটা ভালো করে পড়বা। এবার অসহপীড়ন। অসহপীড়ন বলতে সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে কোনো বস্তু ছিঁড়ে যায় তাকে বলা হয় অসহপীড়ন বা অসহভার। অসহভার, ওজন বলে, একে ভঞ্জন ভারও বলা হয়। অসহপীড়ন ইজুকাল টু কি, অসহভার বা ক্ষেত্রফল। সো এটা একটু জাস্ট রিড দিও, এটা হামরি কঠিন কিছু না, রিড দিও। আর লাস্টের পয়েন্টে ইম্পর্ট্যান্ট, স্থিতিস্থাপক ক্লান্তি ব্যাখ্যা দেন বিজ্ঞানী কেলভিন। স্থিতিস্থাপক ক্লান্তি ব্যাখ্যা দেন কে, বিজ্ঞানী কেলভিন। সো এই পেজটা তোমরা ওকে কিনা ভাইয়া, এই পেজটা সবাই বুঝতে পারছো কিনা এবং কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা, আমি যতটুকু পড়াইছি সেখান থেকে ইনশাল্লাহ সব কিছু আছে এখানে কমন। সো এই পেজটা ওকে কিনা আমাকে একটু কমেন্ট করে ভাইয়া জানাই দাও। এই পেজটা ওকে কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দিবা ভাইয়া, কাইন্ডলি দ্রুত কমেন্ট করে একটু জানাই দাও ভাইয়া। এই পেজটা ওকে কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা এবং এভরিথিং ইজ ক্লিয়ার কিনা, ঠিক আছে, একটু জানাই দিবা ভাইয়া। ওকে কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাই দিবা। ওকে, থ্যাংক ইউ যারা যারা পড়ছো, ধন্যবাদ। আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি ভাইয়া। আমাদের পরবর্তী যে শীট আছে আশা করি যে বুঝতে পারছো, আমরা পরবর্তীতে চলে যাই। দেখো আমাদের পরে কি রয়েছে, আমাদের পরে যেটা রয়েছে স্থিতিস্থাপকতার সত্য। স্থিতিস্থাপক সত্য আমারই কঠিন কিছু না, এটা তোমরা যা শুধু রিড দিও, এমনিতে দরকার নাই। স্থিতিস্থাপক সত্য যেটা আছে এটা শুধু রিড দিও, এটা এবং হেডলাইনটা পড়বা, শুধু হেডলাইনটা একটু পড়বা, হেডলাইন, ঠিক আছে, হেডলাইন, ওকে, হেডলাইনটা একটু দেখো, আর কিছু না। এখানে দেখো যে আঘাত থাকবে, ঘাত থাকবে, তাপমাত্রা থাকবে, বিকৃতি থাকবে। বাট আমাদের পড়তে হবে বিকৃতি তিন প্রকার, আমি বলছিলাম দৈর্ঘ্যের বিকৃতি, এটাকে আরেকটা বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি, আরেকটা আছে কিন্তন বিকৃতি, আকার বা মোচড়, এটা অনেকটা আছে ক্ষেত্রফল বিকৃতি, বলতে পারো এটা কি ক্ষেত্রফল বিকৃতি, ওকে, কি বলছি। আর লাস্টে যেটা আছে আয়তন বিকৃতি, আমি বারবার বলছিলাম বিকৃতি হচ্ছে তিন প্রকার, বিকৃতি কি তিন প্রকার, কি কি আছে তাইলে, দৈর্ঘ্য বিকৃতি, প্রথম যেটা আছে সেটা কি ভাইয়া, দৈর্ঘ্য বিকৃতি। আবারও বলতেছি বিকৃতি হচ্ছে তিন প্রকার, দৈর্ঘ্য বিকৃতি, ক্ষেত্রফল বিকৃতি এবং আয়তন বিকৃতি। তো সেটা ফলো করলেই তো তুমি পেরে যাচ্ছ। তিনটা পয়েন্ট একটু তাহলে মনে রেখো, ঠিক আছে, এই তিনটা পয়েন্ট জাস্ট একবার একটু দেখবা। এই তিনটা যে বিকৃতি কত প্রকার জিজ্ঞেস করতে পারে, বলবা দৈর্ঘ্য বিকৃতি যেটাকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলে, ক্ষেত্রফল বিকৃতি যেটাকে আকার বিকৃতি বলে, আবার কি আছে কিন্তন বিকৃতিও বলা হয়, আরেকটা কি আছে আয়তন বিকৃতি আছে, ওকে, এটা তো জানো। এবার চলে আসি পীড়নের ক্ষেত্রে। পীড়ন কি আসলে, পীড়ন আছে এখানে দেখো। পীড়ন বলছি যে বিকৃতির কারণে যে বলটার উদ্ভব হয়, বিকৃতির কারণে যে বলের কারণে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসি সেটাকে বলে পীড়ন। এই যে পীড়নের বল বা ক্ষেত্রফল আমরা সূত্রটা জানি, এর একক নিউটন পার মিটার স্কোয়ার, m(l⁻⁻1 t⁻², এটা আমরা পড়াইছি। হুকের সূত্র, এটা আমি খুব সুন্দর করে পড়াইছি। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতির সমানুপাতিক, এই যে ধ্রুবক দিয়ে আমি আঁকায় দেখাইছি। স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান কি হবে, পীড়ন ভাগ বিকৃতি। স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান কি হবে, পীড়ন ভাগ বিকৃতি। সো এই সূত্রটা আমি তোমাদেরকে পড়াইছি, এটা তোমরা পড়ছো বা নোট করছো, যাই করছো সব কিছু মোটামুটি এটা পড়া শেষ আমাদের। এবার দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের নির্ভরশীলতা, এখান থেকে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো একটু পড়বা। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা ঠাত্রা দিয়ে সব কিছু জাস্ট আছে। ধ্রুবকের আমরা মাত্রা পড়াইছিলাম কি, m(l⁻⁻1 t⁻²), এর এই এককগুলো আমরা পড়াইছি না। এবার পীড়ন বিকৃতি স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে কি স্কেলার রাশি, এটা পড়তে হবে। তাপমাত্রা বাড়লে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান
মান হ্রাস পায়। স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পদার্থের প্রকৃতির উপর এবং তাপমাত্রার উপর নির্ভর করে। এই পয়েন্টগুলো জাস্ট তোমরা একটু দেখবা। স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে 3 প্রকার। তো স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার। একটা আছে কি ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক আর আয়তন গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্কের বিষয়টা কি হয় তো দেখো, ইয়াং গুণাঙ্ক সমান সমান হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ভাগ হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন ভাগ হবে কি দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি একটা ধ্রুব রাশি, এটাকে বলা হয় আছে ইয়াং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক। দৃঢ়তা গুণাঙ্ক এটা কি হবে আকার পীড়ন ভাগ আকার বিকৃতি। আকার পীড়ন বা ক্ষেত্রফল পীড়ন ভাগ হবে কি আকার বিকৃতি, ওকে। আর আয়তনের ক্ষেত্রে কি হবে আকার বিকৃতি, জাস্ট মনে রেখো, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি হবে আয়তন পীড়ন ভাগ আয়তন বিকৃতি। তো ধ্রুব রাশি মানে কি সেটা তো অলরেডি বলছি। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে 3 প্রকার। নামগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 3টা নামই সুন্দর করে ভাইয়া তোমরা একটু কাইন্ডলি পড়ে ফেলবা, ঠিক আছে। এটা একটু পড়বা, ওকে। এবার দেখো পরে যাই আমরা। ওকে, দেখো কি কি দিয়ে প্রকাশ করা হয় এটা তোমাদের লাগবে না, জাস্ট তোমরা এখান থেকে 2টা পয়েন্ট একটু পড়বা। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি বলা হয় সংনম্নতা। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় কি সংনম্নতা। তাহলে আয়তন গুণাঙ্ক সমান সমান কি হবে অসংনম্নতা। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় সংনম্নতা। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় সংনম্নতা। তাহলে আয়তন গুণাঙ্ক সমান সমান কি অসংনম্নতা। পীড়ন এবং স্থিতিস্থাপক গুণাঙ্কের একক ও তার সমীকরণ একই। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য ও দৈর্ঘ্যের বিকৃতির অনুপাতকে ইয়াং এর গুণাঙ্ক বলে। আমি এটা বলছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন বিকৃতি আয়তন পীড়ন অনুপাত হচ্ছে একটা ধ্রুব রাশি, যেটাকে বলে সংনম্নতা। সংনম্নতা হলো আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। তাহলে এই যে সংনম্নতার ক্ষেত্রে সূত্রটা আছে কি জানো? সংনম্নতার ক্ষেত্রে সূত্রটা আছে হচ্ছে ভাইয়া এমন, কি আছে সেটা আকার বা আয়তন বিকৃতি ভাগ হবে আয়তন পীড়ন। ওকে, একটু মনে রেখো আয়তন পীড়ন। আর যদি আমার গুণাঙ্কের দিকে যায়, আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে যায়, সেক্ষেত্রে হবে আছে পীড়ন উপরে চলে যাবে আর বিকৃতি কিসে আসবে নিচে চলে আসবে, ঠিক আছে। জাস্ট এই কথাটাই এখানে বলা আছে, একটু পড়বা। তরল ও গ্যাসকে মিলিতভাবে প্রবাহী বলা হয়। প্রবাহী মূলত হচ্ছে 2 ভাগে বিভক্ত, শান্ত সমরেখ বা অব্যাহত বা ধাররেখা প্রবাহ, অশান্ত বিক্ষিপ্ত বা ব্যাহত প্রবাহ। স্পর্শ কোণ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ মানে হচ্ছে 90 ডিগ্রির কম, 90 ডিগ্রির সমান না 90 ডিগ্রির কম। আর একটা হচ্ছে স্থূল কোণ যেটা 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে বেশি 180 ডিগ্রির মধ্যে, তাহলে সেটা কি হবে স্থূল কোণ। আর যেটার মান হচ্ছে 90 ডিগ্রি থেকে কম হবে সেটা কি হবে সূক্ষ্ম কোণ হবে, ঠিক আছে। যাক আমরা পরে যাচ্ছি। দেখো এখন আমাদের যেগুলো দেওয়া রয়েছে স্পর্শ কোণ, এগুলো তো আমরা মোটামুটি জানি। এরপরে এই পয়েন্টটা তোমরা একটু দেখবা, কঠিন ও তরলের স্পর্শ বিন্দুতে বক্রতল অঙ্কিত স্পর্শ কঠিন বস্তুর সাথে তরল মধ্যে যে এগুলো দরকার নাই। স্পর্শ কোণ কাকে বলে দরকার নেই, লাগবে না, এগুলো লাগবে না, ওকে, এগুলো লাগবে না। পয়সনের অনুপাতটা তোমাদের একটু ভাইয়া লাগবে। পয়সনের অনুপাতের সূত্রটা কি? পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব রাশি। পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব রাশি, যেটাকে বলা হয় পয়সনের অনুপাত। এই পয়সনের অনুপাতের মান হচ্ছে -1 থেকে শুরু করে -1 থেকে +1/2 পর্যন্ত, -1 থেকে শুরু করে +1/2 পর্যন্ত এর মধ্যে থাকে। পয়সনের অনুপাতের মানটা একটু লাগবে। এর মানের সীমা কত? -1 থেকে শুরু করে +1/2 পর্যন্ত, ঠিক আছে, +1/2 পর্যন্ত। তাহলে পয়সনের অনুপাতটা শুধুমাত্র পড়তে হবে, ক্লিয়ার? ওকে, এই হচ্ছে আমাদের এই পেজ থেকে পড়া। পরের পেজে আমরা চলে যাচ্ছি। দেখো আমরা প্রবাহীর প্রকারভেদ আছে এখানে, যে 5 প্রকার আমাদের যে প্রবাহী দেওয়া আছে 8টা দেওয়া আছে। দেখো একটু ফার্স্ট অফ অল সমপ্রবাহ, যদি সর্বক্ষণ প্রবাহীর বেগ ধ্রুব থাকে তাকে সমপ্রবাহ বলে। অসম প্রবাহ, স্থির প্রবাহ, অস্থির প্রবাহ, সমরেখ বা স্রোতরেখ, বিক্ষিপ্ত প্রবাহ, এই আছে ধাররেখ প্রবাহ। এই 7টা প্রবাহ যা শুধু রিডিং পড়বা, এগুলো একটু রিডিং পড়বা, যা শুধু রিডিং। আর লাস্টেরটা একটু মনে রেখো, আমাদের শরীরের ধমনীতে রক্ত সঞ্চালন প্রবাহ একটি ধাররেখ প্রবাহ। সো এটা একটু ভালো ইম্পর্ট্যান্ট বেশি, এই প্রবাহটা একটু বেশি ভালো করে পড়বা। ধাররেখ প্রবাহের বৈশিষ্ট্যের মধ্যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা একটু দেখবা, 2টা পয়েন্ট একটু দেখবা। সো এই পয়েন্টটা তোমরা বুঝতে পারছো কিনা? প্রবাহীর বিভিন্ন প্রকারভেদের মধ্যে যা শুধু রিড দিবা, লাস্টের পয়েন্ট একটু ইম্পর্ট্যান্ট বেশি। আমাদের শরীরের ভিতরে রক্ত সঞ্চালন হওয়া প্রবাহ হচ্ছে একটি ধাররেখা প্রবাহ। এটা কি একটা ধাররেখা প্রবাহ, ওকে। ধাররেখা প্রবাহের বৈশিষ্ট্য হচ্ছে কণাগুলোর গতিরেখা পরস্পর ছেদ করতে পারে না। তার মানে হচ্ছে অনেকটা এইরকম হবে, ঠিক আছে, এইরকম, এরা একে অপরকে ছেদ করতে পারে না, অর্থাৎ সমান্তরাল ভাবে যাবে। বেগ বেশি হলে গতিরেখাগুলি ঘন হয়ে
হয়ে যায়, যদি বেগ বেশি হয়ে যায় তখন এর মাঝখানে আরও বেশি সংকুচিত হয়ে যায়, এদিকে চেপে যায়, তখন কী হয়ে যায়, ধাররেখাগুলো ঘন হয়ে যায়, ঘন। ঠিক আছে ভাই, এই পর্যন্ত আশা করি যে ক্লিয়ার সবাই। ঠিক আছে, এই পর্যন্ত আমরা আশা করি যে তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। ঠিক আছে, এখন দেখো সান্দ্রতার ক্ষেত্রে চলে আসি। সান্দ্রতার ক্ষেত্রে চলে আসি। সান্দ্রতা কাকে বলে এটা আমাদের একটু লাগবে। যে ধর্মের ফলে তরলতার বিভিন্ন স্তরে, তরল শুধু না, এখানে প্রবাহী দিলে ভালো হতো, শুধু তরল না দিয়ে প্রবাহী দিবা, কারণ গ্যাসও একই কাজ করে। তো যে ধর্মের ফলে প্রবাহী তার বিভিন্ন স্তরে আপেক্ষিক গতিকে বাধা দেয় বা বিরোধিতা করে, তাকে কি বলা হয়, সান্দ্রতা বলা হয়। কি বলা হচ্ছে, সান্দ্রতা বলা হচ্ছে। আবারও বলি, যে ধর্মের কারণে প্রবাহী তার বিভিন্ন স্তরে আপেক্ষিক গতির বিরোধিতা করে, তাকে কি বলা হচ্ছে, সান্দ্রতা বলে। প্রবাহীকে বাধা দেয়, এটাকে কি বলে, সান্দ্রতা বলে। তাহলে এটা একটু মনে রেখো, সান্দ্রতা কাকে বলে। তাহলে এর পরের পয়েন্ট একটু লাগবে ভাইয়া, তরলে গতিবেগের একই নতিমাত্রা বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শ কোণের প্রয়োজন, তাই ওই তরলের সান্দ্রতা গুণাঙ্ক সান্দ্রতা সহগ বলে। এই সান্দ্রতা সহগের কেমন কিছু লাগবে না, যা শুধু এককটা একটু ভালো করে পড়বা, এর এককটা একটু সুন্দর করে পড়বা। একটা আছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার ও পাস। ঠিক আছে, এটা একটু মনে রেখো, এর এককটা যা শুধু তোমাদের একটু লাগবে, এর এককটা তোমাদের জন্য একটু ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার, এর এককটা তোমরা শুধু জাস্ট একটু পড়বা। দেন হচ্ছে আমাদের এই সূত্র দরকার নাই, সূত্র থেকে আমাদের আসবে না। আমরা গুরুত্বপূর্ণ যে তথ্যাবলী আছে এগুলো তোমরা একটু দেখে নিও। গুরুত্বপূর্ণ তথ্যাবলী যেগুলো আছে, এখানে 5টা পয়েন্ট আছে, এগুলো তোমাদের লাগবে। এই 5টা পয়েন্ট একটু ভালো করে পড়বা, 100% ইম্পর্ট্যান্ট। এই 5টা পয়েন্ট, স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন আকার বিকৃতির অনুপাত একটা ধ্রুব রাশি হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক। তামা ইস্পাত রাবার ও সোনার মধ্যে ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক বেশি। তারপরে আন্তঃনবিক আকর্ষণ ও বিকর্ষণ বল সমান যখন আর সমান আর ডট হয়, অর্থাৎ স্থিতিশক্তি সর্বনিম্ন হয়। কোনো তারের ইয়াং এর গুণাঙ্ক তারের উপাদানের উপর নির্ভরশীল। ইয়াং এর গুণাঙ্কের বিপরীতে শেষে সংনম্নতা। পৃষ্ঠটানের কারণে পানির ফোঁটা গোলাকৃতির হয়। 5টা পয়েন্টই খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। তরলের আমি তো কেটে দিচ্ছি, দেখো নাই তুমি, আমি তো তরলের কেটে দিচ্ছি, আমি তো তোমাকে কেটে দিয়ে তোমাকে প্রবাহে লিখে দিয়েছি, দেখো নাই। ঠিক আছে, এটা একটু লিখতে হবে ভাই, আমাকে আমার পড়াটা একটু দেখো। 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 8 নম্বর তো আমি আগেই বলছি, সো এটা একটু মনে রেখো। ঠিক আছে, পয়সনের অনুপাতটা তোমাদের লাগে না, যদি পড়তে পারো অ্যাজ ইউর উইশ তুমি পড়তে পারো, বাট এটা তোমাদের জন্য দরকার না। আমি তোমাদের জন্য এটা লেস ইম্পর্ট্যান্ট লিখে দিচ্ছি, লেস ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো তোমাদের এটা বেশি একটা আসে না, তোমাদের পরীক্ষায় এটা বেশি একটা আসে না। সো তুমি যদি পড়তে চাও অ্যাজ ইউর উইশ তুমি পড়তে পারো। পয়সনের অনুপাত কোন মৌলের কত, এটা মেডিকেলের জন্য ইম্পর্ট্যান্ট হয়। যেমন তামার ক্ষেত্রে 0.35, আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে জানি 0.35, তামার ক্ষেত্রে 0.34, ইস্পাতের ক্ষেত্রে 0.33, পিতলের ক্ষেত্রে 0.33। আবার এখানে লোহার ক্ষেত্রে পেটা লোহা ঢালাই লোহা দুইটাই মনে রাখতে হয়। পেটা লোহার ক্ষেত্রে 0.25, ঢালাই লোহার ক্ষেত্রে 0.24। ঠিক আছে, এগুলো জাস্ট তুমি যদি পড়তে চাও প্রবাহের সান্দ্রতা পড়বা, প্রবাহীর সান্দ্রতা। ঠিক আছে, লেস ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে এইটা। পরে যাচ্ছি ভাইয়া, দেখো এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আমি এইগুলো এক নাগারে বলে যাব, তোমরা সুন্দর করে একটু দাগাবা যে কোনটা দাগাইতে হয়। ফার্স্ট অফ অল 9 নম্বর পয়েন্টটা 100% ইম্পর্ট্যান্ট, এটা দাগাবা। 10 নম্বরটা একটু দাগাবা, 11 দাগাবা, 12 দাগাবা, 13 দাগাবা, 14 দাগাবা। ঠিক আছে, 14 দাগাবা, 16, 15 দাগাবা, 15। ঠিক আছে, 15 দাগাবা, 16, 17, 16, 17, 18, 16, 17, 18, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। স্পর্শ কোণ আছে 19 অপেক্ষা বেশি বা স্থূল, তাই কী হবে, যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, স্পর্শ কোণ 90 ডিগ্রি থেকে বেশি হয়ে গেলে ওইটা ভেজাবে না। যেমন আছে কচু পাতা আর পানি, কখনো ভেজে কচু পাতা কখনো ভিজতে দেখছো তোমরা কখনো? আমি তো দেখি নাই, তোমরা দেখছো কিনা আল্লাহ মাহবুব জানে। তো কচু পাতা যেহেতু ভেজে না, তার মানে বুঝতে হবে কচু পাতা আর পানির মধ্যকার কোণ হচ্ছে কি ভাইয়া, এর মধ্যকার কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ভাইয়া বেশি। ঠিক আছে, আর আছে সংশক্তি আর আসঞ্জন। আসঞ্জন মানে আছে ভিন্ন পদার্থের মধ্যে ঘটে, আর সংশক্তিটা হচ্ছে একই পদার্থের মধ্যে ঘটে। ঠিক আছে, এটা মনে রেখো, সংশক্তি মানে একই, আসঞ্জন বলটা কোথায় ঘটে, আসঞ্জন বলটা ঘটে আছে বিভিন্ন পদার্থের মধ্যে। বিভিন্ন পদার্থের মধ্যে যে বল সৃষ্টি হয় সেটা হচ্ছে আসঞ্জন, একই পদার্থের মধ্যে যে বল সৃষ্টি হয় সেটা কি হবে, সংশক্তি। জাস্ট এই কথাটা মনে রাখলেই ভাইয়া হবে। এবার চলে যাচ্ছি, দেখো 18 গেল, এটা একটু পড়বা, 19টা একটু পড়বা। ঠিক আছে, 20টা একটু পড়বা, 20। ঠিক আছে, 20টা একটু পড়বা। ওকে, 20, 21, 22, 23, 20, 21, 22, 23, 20, 21, 22, 23, 20, 21, 22, 23, অর্থাৎ এই পেজে যা যা আছে সবই দাগাই দিছি, 23 পর্যন্ত সবই দাগাইছি। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি এই পাশে যাই, ওই পাশে দেখি কি কি আছে। 24টা একটু দেখতে পারো, 24, 25, 26টা একটু দেখতে পারো। তারপরে যদি দেখা তাহলে সেক্ষেত্রে দেখবা আছে,
ঠিক আছে। এটা 29টা একটু দেখবা, 29, 30টা একটু দেখো, 31টা একটু দেখো, 32টা একটু দেখো। কারণ 27 আর 28টা আমি বাদ দিয়ে দিচ্ছি, 27 28 তোমার পড়ার দরকার নাই, ঠিক আছে। 27 28 পড়ার দরকার নাই, ওই দুইটা একটু বাদ। এরপরে বাকি যেগুলো আছে 36টা একটু পড়বা, 37টা একটু পড়বা। 36 আর 37টা একটু ভালো করে পড়বা, আর কিচ্ছু লাগবে না। 36 আর 37 ভালো করে পড়বা। পৃষ্ঠটানের ব্যবহারটা ইম্পর্টেন্ট। পৃষ্ঠটানের ব্যবহার কোথায় কোথায় পৃষ্ঠটান ব্যবহার করা হয় এটা লাগবে, এটা একটু পড়বা, ঠিক আছে। পৃষ্ঠটানের ব্যবহারটা একটু পড়বা। ভাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? পৃষ্ঠটানের ব্যবহার পর্যন্ত সবাই ওকে কিনা আমাকে একটু জানাও। পৃষ্ঠটানের ব্যবহার পর্যন্ত সবাই ওকে কিনা, বুঝতে পারছো কিনা, কোনো ভেজাল আছে কিনা আমাকে একটু জানাইতে পারো। পৃষ্ঠটানের ব্যবহার পর্যন্ত ওকে কিনা, দাগাইতে পারছো কিনা। পৃষ্ঠটানের ব্যবহারটা একটু ভালো করে পড়বা। এনাফ, এই পর্যন্ত একটু ভালো করে পড়ার পর পড়বা। দু একটা প্রশ্ন যদি আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, কথা বলেন প্লিজ। আমি আস্তেই কথা বলি, এর থেকে সোলো পড়াইলে আর সেটা পড়া থাকে না, সেটা অন্য কিছু হয়ে যায়, বুঝছো কি বলছি? এই জন্য এর থেকে সোলো আর পড়ানো সম্ভব হয় না। এইটাই অনেকে বলে সোলো বলি, আর এরপরে যদি সোলো বলি তাহলে সেটা তো আর ক্লাস হবে না রে ভাই। আচ্ছা যাক, আমি দাগাই দিছি, সুন্দর করে একটু দাগাই নিছো। ওকে, দেখি কমেন্ট করে একটু জানাই দাও ভাই এটা ক্লিয়ার কিনা। দেন হচ্ছে আমরা সামনে চলে যাব, আমরা পরের অধ্যায়ে চলে যাব। তার আগে আমরা কয়েকটা এমসিকিউ দেখবো, তবে তার আগে আমরা কয়েকটা এমসিকিউ দেখে আমরা পরের অধ্যায়ে কিন্তু কাম ব্যাক করবো। সো দ্রুত একটু জানাই দিবা, ঠিক আছে ভাই? একটু দ্রুত কমেন্ট করবা। তো দেখো, ফার্স্ট অফ অল প্রথম যেটা আছে, তরলের পৃষ্ঠটানের উপর নিচের কোনটির প্রভাব নাই? তরলের পৃষ্ঠটানের উপর কোনটির প্রভাব নাই? ক্লিয়ার, থ্যাংক ইউ। রাতুল বলছে, আমেনা খাতুন, নিশিতা বলছে, সুমাইয়া বলছে, রিমা বৈষ্ণব বলছে। ফার্স্ট অফ অল প্রথম যে প্রশ্নটা আছে, দেখো তরলের পৃষ্ঠটানের উপর কোনটির প্রভাব নাই? কোনটির প্রভাব নাই? কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো। তরলের পৃষ্ঠটানের উপর কোনটির প্রভাব নাই? কি কি আছে? তাপমাত্রা, চাপ, দূষিতকরণ, ক্ষতিকর বস্তুর উপস্থিতি। ক্ষতিকর বস্তুর উপস্থিতি। দেখি কে কে পারো একটু কমেন্ট করো। তরলের পৃষ্ঠটানের উপর কোন বস্তুর প্রভাব নাই? তরলের পৃষ্ঠটানের উপর কোন বস্তুর প্রভাব নাই? কে কে জানো ভাই একটু কমেন্ট করো। তরলের পৃষ্ঠটানের উপর কোন বস্তুর প্রভাব নাই? পারবা কেউ? আছে কেউ? দেখি আছে কিনা। তরলের পৃষ্ঠটানের উপর আসলে চাপ বলছো, চাপ। দেখি আর কে কি আছো। চাপ বলছে অনেকেই। তরলের পৃষ্ঠটানের উপর কোন বস্তুর প্রভাব নাই, এটা কিন্তু এখানে আমাদের আসিল, তোমরা দেখছো কিনা এই পয়েন্টটা যদিও আমি দাগাই নেই, বাট তোমরা দেখে নাও একটু। কোন বস্তুর তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান আছে, বাড়লে সান্দ্রতা বাড়ে, কিন্তু তরলের সান্দ্রতা কমে। তরলের চাপ বাড়লে, এইখানে পৃষ্ঠটান সম্পর্কে অনেক কিছু বলা আছে, তো এইখানে বলে দিই ভাই তরলের পৃষ্ঠটানের উপর কোন বস্তুর প্রভাব নাই। তো দেখো তোমরা নিচে হয়তো উত্তর তো তোমাদের আছেই, দেখো এখান থেকেও দেখলে বুঝতে পারতেছো। খ দেওয়া আছে, খ কি দেওয়া আছে? খ দেওয়া আছে। তাহলে তরলের পৃষ্ঠটানের উপর কার প্রভাব নাই? অবশ্যই চাপের প্রভাব নাই, যেহেতু উত্তর তোমরা দেখেই ফেলছো আগে, তো আমার এখানে কিছু বলার নাই। তো দেখো তাপমাত্রার তো প্রভাব আছেই, দূষিতকরণেরও একটা প্রভাব আছে, ক্ষতিকর বস্তুরও আছে, চাপের কিন্তু কোনো প্রভাব নাই। তারপর দেখো সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বস্তু কোনটি? তামা, লোহা, কল্টস, কাঠ। তামা, লোহা, কল্টস, কাঠ। যদিও তোমরা সবই প্রশ্ন জানো। তারপর দেখো এসআই পদ্ধতিতে কাজ ও পরাধীন মধ্যবর্তী কোণ পড়ায় আসছে। এসআই পদ্ধতিতে পীড়নের একক কি হবে? এটাও পড়াইছি, নিউটন পার মিটার স্কয়ার, এটা তো জানো। খ, তো তামার পয়সনের অনুপাত দিচ্ছে দেখতেছো, আমি এটা পড়াইনি, যদিও তুমি না পড়লেও হবে। 6, এটাও আমি তোমাকে পড়াইনি, না পড়লেও চলবে, কোনো কিছু দরকার নাই। ওকে, পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তার করে না, কোনটি করে না? দেখো কোনটি করে না, এই যে নিচেই তোমাদের অপশন যেটা দেওয়া আছে, তোমরা দেখে দেখে বলতে পারবা, পড়ে ফেলবা প্রত্যেকটা প্রশ্ন। তার মধ্যে আমি দেখা দিচ্ছি কোনগুলো আমি পড়াই নাই তোমাকে। তামা 5 6 তো আমি তোমাদেরকে পড়াই নাই, এই দুইটা না পড়লেও হবে। ওকে, এই দুইটা না পড়লেও হবে। এরকম অনেক প্রশ্ন আছে যে দেখতেছো না, সমীকরণ মণিকরণ দিয়ে ভরে রাখছে। এই সমীকরণ মণিকরণ দিয়ে যেগুলো ভরে রাখছে, এগুলো কি পড়ার দরকার আছে তোমার? কোনো দরকার নাই, ঠিক আছে। এই সমীকরণ মণিকরণ দিয়ে প্রভাব বিস্তারকারী যেগুলো আছে সেগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে। আমরা পরের অধ্যায়ে চলে যাই তাহলে। এই অধ্যায় যেহেতু আমাদের হয়ে আমরা দেখি না, আচ্ছা ঠিক আছে, না দেখলে তো ভালো, যা সমস্যা নেই, না দেখলে তো ভালো, আল্লাহ ভরসা, ঠিক আছে। এবার চলে যাচ্ছে পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে। আমি পর্যায়বৃত্ত গতিটা এখান থেকে একটু পড়াবো। পর্যায়বৃত্ত গতিকে একটু মনে রেখো ভাইয়া। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণার গতিপথ কি কি বৈশিষ্ট্য থাকে দেখো, এটা অবশ্যই একটা সরল রৈখিক হতে হবে। তো পর্যায়বৃত্ত গতি মানে কি? একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট যে গতিপথ, আমি যদি দোলনার কথা চিন্তা করি, সাপোজ ধরো দোলনা, এটা একটা দোলনা, এটা একটা সময় এখানে যায়, একটা সময় এখানে আসে, একটা সময় মাঝখানে থাকে, এই হচ্ছে দোলনার অবস্থা থাকে, তাই তো। তো দেখো দোলনার গতিপথটা কি হবে? সরল রৈখিক। আবার বৃত্তাকার, দেখছো এই যে পথটা, এটা কি অনেকটা এরকম বৃত্তের মতো না? বৃত্তের একটা পার্ট আমরা কেটে নিয়েছি, এমন বিষয়টা না? তাহলে এটা কি হবে? বৃত্তাকার হবে। উপবৃত্তাকার, জটিলও হতে পারে, অর্থাৎ অনেকটা আসলে এরকম ভজং ভাজং হতে
পারে। তাহলে কি হবে, পর্যায়বৃত্ত গতির যে গতিপথ আছে সরলরৈখিক হতে পারে, বৃত্তাকার হতে পারে, জটিল হতে পারে। এটা দুই প্রকার হয়, একটা হচ্ছে স্থানিক, স্থান মানে হচ্ছে স্থানের সাথে রিলেটেড, আর একটা হচ্ছে কালিক মানে হচ্ছে সময়ের সাথে রিলেটেড, সময়। তো সময়টা আমি তোমাকে একটু বোঝাই দিই, সেটা হচ্ছে প্রতি বছর জন্মদিন আসে কয়বার, একবার। 1 বছর পর পর 365 দিন পর পর একবার করে জন্মদিন আমরা পালন করি, তাই তো নাকি? যার জন্মদিন ধরো আজকে 20 নভেম্বর, তার জন্মদিন কি 1 বছর পরে হচ্ছে? তার জন্মদিন কি হবে 1 বছর পরে। যেমন ধরো যার জন্মদিন আছে 29 এপ্রিল, তার জন্মদিন কয় বছর পর পর হয় ভাইয়া? 29 এপ্রিল। এর জন্মদিন কত বছর পর পর হবে? 29 এপ্রিল। এর জন্মদিন কত বছর পর পর হবে? এর জন্মদিন হবে হচ্ছে ভাইয়া 4 বছর পর পর। কয় বছর পর পর? 4 বছর পর পর, মাথার মধ্যে রাখবা। তাহলে যার হচ্ছে 29 এপ্রিল, তার জন্মদিন হবে কয় বছর পর পর? 4 বছর পর পর। আর যার মনে করো 20 নভেম্বর, ওর জন্মদিন হবে কয় বছর পর পর? 1 বছর পর পর। আর একটা কি আছে ভাইয়া? কালিক পর্যায়বৃত্তি। কালিক পর্যায়বৃত্তি মানে স্থানিক পর্যায়বৃত্তি। ধান ক্ষেতের উপর দিয়ে সাপোজ ধরো বাতাস বয়ে যাচ্ছে। কি বয়ে যাচ্ছে? বাতাস বয়ে যাচ্ছে। ধান ক্ষেতের উপর দিয়ে বাতাস বহমান। এই ধান ক্ষেতের উপরে, ধান ক্ষেত তো উড়ে চলে যায় না, ধান ক্ষেত কি ওখান থেকে উধাও হয়ে যাচ্ছে? না, উধাও হচ্ছে না। কি হচ্ছে? বাতাস আসতেছে, ধান ক্ষেতেও দুলা খাচ্ছে। কি অপরূপ দৃশ্য, তাই না? আকাশ বাতাসকে সাক্ষী রেখে ধান ক্ষেতের উপর দিয়ে কি চলে যাচ্ছে? ধান ক্ষেতের উপর দিয়ে বাতাস বহমান। এই যে বহমান বাতাস, এটা কি ধান ক্ষেতের অবস্থার কিন্তু ভাই পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে ভাই স্থানিক, মানে একটা স্থানে স্টাবেল। ঠিক আছে, এই হচ্ছে দুই প্রকার। এখন দেখো স্থানিক পর্যায়বৃত্তি সম্পর্কে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। তোমরা এটা একটু জাস্ট শুধু উদাহরণ যেগুলো আছে উদাহরণগুলো একটু পড়বা। কোনটা স্থানিক পর্যায়বৃত্তি, কোনটা কালিক পর্যায়বৃত্তি, এর শুধুমাত্র উদাহরণটা তোমরা একটু পড়বা, আর কিচ্ছু লাগবে না। উদাহরণটা দরকার তোমাদের, শুধুমাত্র কি দরকার? উদাহরণটা দরকার। আর কিছু দরকার আছে? আর দরকার নাই, উদাহরণটা একটু দেখবা। ঠিক আছে, এরপর চলে আসছে ভাইয়া দেখো স্পন্দন গতি, যা শুধু রিডিং পড়ো এবং উদাহরণটা লাগবে। এর উদাহরণটা লাগবে সরল সন্দিত গতি, এর বৈশিষ্ট্য টৈশিষ্ট্য এত বেশি দরকার হবে না। তারপরে আমি কয়েকটা পয়েন্ট একটু বলে যাই। স্পন্দন গতি, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা তার পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে চলে আসলে, সাপোজ ধরো আমি যদি একটু তোমাকে দেখাই, ধরো এই একটা সরল দোলক, তো এখান থেকে আমার যাত্রা শুরু হচ্ছে, এটা সামনে যে আবার কি করতেছে, একই পথে পিছনের দিকে ব্যাক করতেছে, তাহলে এটা কি হবে? এটা হবে স্পন্দন গতি। একটা নির্দিষ্ট সময় সামনে যায় আবার ব্যাক করে, এটাকে কি বলা হয়? স্পন্দন গতি। সরল সন্দিত গতি বা সরল দোল গতি, কোনো দোলনরত কণার ত্বরণ সাম্যাবস্থা থেকে এর দূরত্বের সমানুপাতিক এবং সবসময় সাম্যাবস্থার অভিমুখী হলে ওই কণার গতিকে বলা হয় সরল সন্দিত গতি। ঠিক আছে, এই পয়েন্টটা একটু ভালো করে পড়বা, এটা 100% ইম্পর্টেন্ট ভাই, এটা গুরুত্বপূর্ণ। তাহলে এই উদাহরণটা পড়বা, জাস্ট এটা রিড দিও, আর এটা 100% ইম্পর্টেন্ট। আর সরল সন্দিত গতির কিছু বৈশিষ্ট্য আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই গতির এই যে বৈশিষ্ট্যগুলো আছে এইগুলো তোমরা একটু পড়বা। গতির যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখবা। ঠিক আছে, এই বৈশিষ্ট্যটা দরকার, 100% ইম্পর্টেন্ট, লিখে নাও, 100% ইম্পর্টেন্ট। এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু পড়বা। এটি একটি বিশেষ ধরনের সন্দিত বা দোলন গতি সম্পন্ন কণার উপর সৃষ্ট হয়। এটা তো জানি, দোলন গতি হইতে গেলে দোলন গতি হবে 29 ফেব্রুয়ারি, 29 এপ্রিল। আরে বলছি, ভুল বলছি, এপ্রিলে কি হয়? এপ্রিল ফুল, তাই না? তো ভালোবাসার বেশি আসে, এই জন্য মুখ থেকে বেশি বেশি আসতেছে, বুঝছিস? মন তো ভালো আছে, এই জন্য সবাইকে বেশি বেশি করে ভালোবাসা দিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, এপ্রিল ফুল, ওটা এপ্রিল হবে না, ওইটা ফেব্রুয়ারি হবে। ঠিক আছে, যদি স্লিপ অফ টাং হয়ে যায় তাহলে ওইটা এপ্রিল হবে না, ওইটা হচ্ছে কি ফেব্রুয়ারি হবে, 29 ফেব্রুয়ারি হবে। ঠিক আছে, জাস্ট টাং হয়ে গেছে। ওকে, দেখো এরপর কি আছে? সরল দোলন গতি। বৈশিষ্ট্যটা জাস্ট শুধু একটু পড়বা, এর বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্যগুলো একটু পড়বা, বৈশিষ্ট্যগুলো একটু পড়বা। বিশেষ করে এই যে সমানুপাতিক যে যে জিনিসগুলো আছে, ত্বরণ সরণের বিপরীতমুখী, এই টপিকটা তোমাদের একটু ইম্পর্টেন্ট, তাই এটার কি পড়বা? বৈশিষ্ট্যটা একটু দেখবা। ঠিক আছে, এবার যাই আমরা পরে যাই, এর বৈশিষ্ট্য গেল, এর উদাহরণটা একটু দেখবা। ওকে, থ্যাংক ইউ। আর কিছু দরকার আছে দেখি, এই যে এইসবের জাস্ট তোমরা এই 3-4টা সূত্র আছে, এটা একটু দেখে নিও। এই সূত্রগুলো একটু মুখস্থ করবা। সরণ x = a sin ওমেগা টি, ওমেগা টি এটাকে বলা হয় ওমেগা। ঠিক আছে, বেগ a = a ওমেগা cos ওমেগা টি ভি, বা এটান থেকে এটা পড়ার কোনো দরকার নাই ভাইয়া, সরাসরি এটা পড়ে ফেলবা। v = কি? ওমেগা √a² - x²। ত্বরণ a = -ওমেগা² x। ঠিক আছে, জাস্ট শুধু উদাহরণটা একটু দেখবে। এইবার এই চালটা একটু লাগবে ভাই, চালটা তোমরা পড়বা। সরল সন্দিত গতির ক্ষেত্রে এই চালটা তোমাদের লাগবে, এই চালটা পড়া লাগবে, এই চালটা ইম্পর্টেন্ট বেশি, চালটা ইম্পর্টেন্ট অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আর সরল দোলন গতির ব্যবহার, এই 3টা পয়েন্ট পড়বা। শুধু একটা কথা মনে রেখো, সরল দোলন গতির ব্যবহার করা হয় না এক জায়গায়, সমুদ্রের গভীরতা নির্ণয়, সমুদ্রের গভীরতা নির্ণয়ে ব্যবহার করা হয় না। সমুদ্রের গভীরতা নির্ণয় করতে এটা ব্যবহার করা যায় না।
মনে রেখো সরল দোলন গতির ব্যবহার সব জায়গায় করা যায়, ভ্রমণের গভীরতা নির্ণয় করতে এটা ব্যবহার করা হয় না, জাস্ট এই পয়েন্টটা মনে রেখো, ঠিক আছে। এবার চলে আসি সময় নির্ণয়। এই সময় টুমায়ের দরকার নাই, তোমরা চলে যাওয়া হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা। দেখছো এখানে লেখা আছে পূর্ণ দোলনকাল বা কম্পন, কোনো একটি কম্পমান বস্তু একটা বিন্দু হতে যাত্রা শুরু করে পুনরায় একই দিক থেকে ওই বিন্দুতে ফিরে আসতে যে কয়টি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে পূর্ণ দোলন বা কম্পন বলে, জাস্ট এই পয়েন্টটা মনে রাখবা। পর্যায়কাল কাকে বলে? একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে বলা হয়েছে পর্যায়কাল। একটা কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় কি? পর্যায়কাল, ঠিক আছে, ওকে। এরপর চলে যাচ্ছে কম্পাঙ্ক, কোনো কম্পমান বস্তুর একক সময়ে যে কয়টি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলে কম্পাঙ্ক। এগুলো আমরা একটু পরে পড়াবো। আর কৌণিক কম্পাঙ্কটা একটু মনে রেখো, বিশেষ করে সূত্রটা একটু লাগবে। ওমেগা ইজ ইকুয়াল টু কি? 2π/t, 2π/t। এই ওমেগা ইজ ইকুয়াল টু কি? 2π/t। এই সূত্রটা একটু লাগবে, এই সূত্রটা তোমরা একটু সুন্দর করে ভাইয়া পড়বা। ওমেগা ইজ ইকুয়াল টু কি? 2π/t। এই অধ্যায়টা আসলে লেস ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, যার কারণে আসলে আমি তোমাদেরকে একটু দাগাই দিচ্ছি বেশি, ঠিক আছে। তারপর দেখো মাস্ট নো, এটা একটু দেখো, মাস্ট নোটা একটু ভালো ইম্পর্ট্যান্ট। এই যে 4টা পয়েন্ট আছে একটু লাগবে। মধ্য অবস্থানে ত্বরণ শূন্য, সাপোজ যখন মাঝখানে থাকে তখন কি হয়ে যায়? তখন ত্বরণ হয়ে যায় শূন্য, বাট বেগ আছে সর্বোচ্চ। ত্বরণ শূন্য যদি হয় কি হবে? বেগ হবে সর্বোচ্চ, মনে রেখো। ত্বরণ শূন্য হইলেও বেগ সর্বোচ্চ। আর সাম্যাবস্থায় হবে ত্বরণ সর্বোচ্চ, বেগ শূন্য। ত্বরণ যখন বিস্তারের ক্ষেত্রে ত্বরণ সর্বোচ্চ হবে, বেগ শূন্য, বেগ শূন্য, মনে রেখো। এই দুইটা কথা একটু মনে রেখো, ঠিক আছে। সাম্য মানে বিস্তারের ক্ষেত্রে ত্বরণ সর্বোচ্চ, বেগ শূন্য, জাস্ট এই পয়েন্টগুলো একটু দেখো, ওকে। এইটা আমি রেখে চলে গেলাম। এখন আমরা চলে যাচ্ছে দোলন, সরল দোলন গতির যে ব্যবহার আছে এই ব্যবহারগুলো একটু দেখবা। এগুলো হামারি কঠিন কিছু না। আমরা পড়বো হচ্ছে মূলত হচ্ছে সরল দোলন গতির সূত্রাবলী। এর মধ্যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, চতুর্থ সূত্র, এগুলো একটু ভালো করে পড়বা। প্রথম সূত্রে বলছে কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে থাকলে প্রতিটি দোলন জন্য সমান সময় লাগবে। দ্বিতীয় সূত্রটা একটু লিখবা, দৈর্ঘ্যের সূত্র, এটা খুব ইম্পর্ট্যান্ট। টি সমানুপাতিক কি হবে? √/l। এই এলকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। কি বলা হয়? কার্যকরী দৈর্ঘ্য। পরীক্ষায় দিছে একবার, সেটা হচ্ছে কি? কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ হলে পর্যায়কাল কত গুণ হবে? বেশি কিছু না, কার্যকরী দৈর্ঘ্য যদি 4 গুণ থাকে, কার্যকরী দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, কথা 1 বর্গমূল হবে, তাহলে কত হবে? 2 গুণ হবে। কথা ক্লিয়ার, ঠিক আছে। কি বলছি? কার্যকরী দৈর্ঘ্য যদি 4 গুণ হয় তাহলে বেগ কত গুণ হবে? 2 গুণ হবে। কার্যকরী দৈর্ঘ্য যদি 9 গুণ হয় বেগ কত গুণ হবে? মানে পর্যায়কাল কত গুণ হবে? 3 গুণ হবে। কার্যকরী দৈর্ঘ্য যদি 16 গুণ হয় পর্যায়কাল কত গুণ হবে? অবশ্যই 4 গুণ হবে। কথা ক্লিয়ার। আর হচ্ছে অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বর্গমূলের কি হবে? ব্যস্তানুপাতিক হবে, ঠিক আছে। আর ভরের সূত্রটা তো তোমরা জানো, 4 ডিগ্রির মধ্যে থাকলে কার্যকরী দৈর্ঘ্য, স্থির থাকলে এগুলো তোমরা জানো, ঠিক আছে। ভরের উপর নির্ভর করে না, জাস্ট কথা সেই। আর এই পুরো সমীকরণটা, পর্যায়কালের পুরো সমীকরণ টি ইজ ইকুয়াল টু আছে 2π√L/g। এই পুরো সমীকরণ আছে 2π√L/g, জাস্ট এটা মনে রেখো। এটা ইম্পর্ট্যান্ট বেশি, কারণ এটা থেকেই গত বছরগুলোতে প্রশ্ন আসছে। এই নেট এই সূত্রগুলা থেকে প্রশ্ন আসছে, তাই সূত্রগুলা কি ভাইয়া একবারে খাইয়ে ফেলতে হবে, কিচ্ছু করে না ভাইয়া, খাইয়ে ফেলো, ঠিক আছে ভাই। পরে যাই, ওকে, থ্যাংক ইউ। দরকার নাই এগুলো আর বেশি কিছু। আর বাকিগুলো দোলন গতি কখন কমবে কখন বাড়বে এগুলো জাস্ট তোমরা একটু দেখে নিও। এই পয়েন্টটা একটু দেখবা, এটাও একটু দেখো, অসীমে কখন হবে, কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে সূত্রটা একটু দেখবা। এই সেকেন্ড দোলকটা একটু পড়বা। সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, কম্পাঙ্ক আছে 0.5 আওয়ার্স, কার্যকরী দৈর্ঘ্য আছে 0.33 মিটার, 3993 মিটার, 0.993 মিটার। তাহলে এইগুলো একটু ভালো করে দেখো, এই 3টা জিনিস একটু ভালো করে দেখবা। দোলন গতি কখন অসীম হবে, উপরে এসে কখন কমবে দোলন গতি, কৌণিক বিস্তার 4 ডিগ্রি হলে 2π√L/g, এটা তো আমরা জানি। সেকেন্ড দোলকের কথাটা একটু ভাইয়া ভালো করে পড়বা, আর সেকেন্ড দোলকটা একটু দেখে নিও, ঠিক আছে। এরপর যে এইগুলো আছে এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এইগুলো তোমরা সব পড়বা, এগুলো সব পড়ে ফেলো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের পড়া। দেখি আমরা কয়েকটা পারি কিনা। ফার্স্ট অফ অল প্রথমে একটা জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক সমীকরণ কোনটি? কে কে জানো ভাই একটু কমেন্ট করো। বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক সমীকরণ কোনটি? পর্যায়কাল আর বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক সমীকরণ কোনটি? কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দাও। তারপরে 3 নাম্বারটা একটু পড়বা, 3 নাম্বার, ঠিক আছে। এবার দেখো, এই যে সরল দোলন গতির ব্যবহার নয় কোনটি? খুব সহজ একটা বিষয়, সরল দোলন গতির ব্যবহার নয় কোনটি? কোনটা হবে? নিচের কোনটি সরল দোলন গতির ব্যবহার নয়? এখানে অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয়, ওটা নিচেই যায় দেখতে হয়। পাহাড়ের উচ্চতা নির্ণয় করা, দৈর্ঘ্য নির্ণয়, সময় নির্ণয়, এই পয়েন্টগুলো একটু ভালো করে পড়বা। 1-এর বি বলছো টি সমানুপাতিক হবে 1/√k। দেখি ভাই আর কে কে আছো কমেন্ট করো। সুমাইয়া, রিমা বলছে বি। সবাই একটু কমেন্ট করো, এটা উত্তর দাও, সবার থেকে উত্তর চাচ্ছি।
সবার থেকে উত্তর চাচ্ছি, দেখি কে কে পারো ভাইয়া। 2 জন বলছো, আর কেউ আসো ভাইয়া? আর কেউ কে আছে ভাই? ওকে, একটু কমেন্ট করে জানাই দাও, আমরা তো আছি তোমাদের থেকে উত্তর নিব। ঠিক আছে ভাইয়া, একটু কমেন্ট করবা। আচ্ছা, অনেকে উত্তর করেছো, ধন্যবাদ। আর তারপর 3 নাম্বারটা একটু বলো তো ভাইয়া। খ বলছে, এই যে সুইটি বলছে, নাহার বলছে, নাহার, হানি বনি বানি, ফাহমিদা বি, তানজিলা আক্তারা খ। 3 নাম্বারটা বলো তো, এটা খ হবে, ঠিক আছে? এটা কি হবে? খ হবে। 3 নাম্বারটা একটু বলো তো, মহাকাশে কোনো সরল দোলকের দোলনকাল কত হবে? এখানে অনেক প্রশ্ন দিয়েছে, দেখো তোমাদের এই যে হাজার হাজার প্রশ্ন দিয়েছে, দেখতেছো তো অনেক প্রশ্ন। এই প্রত্যেকটা প্রশ্ন থেকে তোমরা একটু পড়ে ফেলবা, ঠিক আছে? এই প্রত্যেকটা প্রশ্ন, এখানে অনেক প্রশ্ন দিছে। এই প্রশ্নগুলো কি করবা ভাই, একটু সুন্দর করে ভাইয়া পড়বা, ঠিক আছে? মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? দেখি কে বলতে পারো, একটু কমেন্ট করে জানাই দাও তো। মহাকাশে একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? মহাকাশে একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে দেখি। মহাকাশে একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে একটু দেখি। ও, এরপরে সুন্দর একটা টপিক রয়েছে, মহাকাশে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? দেখি কে কে পারো ভাই, একটু কমেন্ট করো তো। শোনো, মহাকাশে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হচ্ছে 0, ঠিক আছে? কি বলছি? মহাকাশে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হচ্ছে 0। পৃথিবীর কেন্দ্রে আবারও বলতেছি, মহাকাশে যেটা আছে, মহাকাশের ক্ষেত্রে একটু মনে রেখো, আমরা জানি T= কি জানি, 2π√L/g। এই জি এর মান পৃথিবীর কেন্দ্রে হচ্ছে 0, আর মহাকাশে হচ্ছে কি ভাইয়া? অসীম। তো যখন আছে মহাকাশে অসীম হচ্ছে, তাই মহাকাশে যখন আছে পর্যায়কাল টি বের করতে যাবা তখন হয়ে যাবে 0। আর পৃথিবীর কেন্দ্রে যখন যাবা, কেন্দ্রে মাস মনে রেখো, কেন্দ্রে 1/0 মানে কি ভাইয়া? এটা মানে অসীম। তাহলে এই পৃথিবীর কেন্দ্রে আমার যে টি সমান কি হয়ে যাবে ভাইয়া? টি সমান হবে হচ্ছে ভাইয়া অসীম। মাথার মধ্যে গেঁথে ফেলো এটা। তাহলে পৃথিবীর কেন্দ্রে হচ্ছে অসীম, মহাকাশে হবে হচ্ছে কি ভাইয়া? 0। মহাকাশে কি হবে? 0। পৃথিবীর কেন্দ্র হবে কি? অসীম। তাই এটার উত্তর হবে ক। ওকে, আমরা এইভাবে প্রত্যেকটা প্রশ্ন পড়বা। প্রশ্নে যদি কোনো সমস্যা ফেস করো কখনো, কোনো ম্যাথে বা কোনো কিছুতে, এভরিথিং আমাকে নক দিতে পারো, আমাকে জানাবা যে ভাইয়া এটাই সমস্যা ফেস করছি, দেন আমি তোমাদেরকে সলভ করে দিব, ঠিক আছে ভাইয়া? এখন আমরা যেটাই যাব, আমরা একটু নোট করবো আবার, ঠিক আছে? একটু নোট করি, দেখি পারি কিনা। এবার চলে আসি তরঙ্গতে। তাহলে ভাইয়া আমাদের 2টা অধ্যায় কিন্তু শেষ ভাইয়া। তোমরা এটা বুঝছো কিনা ভাইয়া? আমাদের 7+8 অধ্যায় ডান কিনা ভাই, একটু বলবা। 7+8 অধ্যায়টা তোমাদের ডান কিনা, এটা একটু আমাকে একটু বলবা, একটু কমেন্ট করে জানাই দাও তো ভাইয়া। 7 আর 8 এই 2টা অধ্যায় তোমাদের ডান কিনা, কোনো ভেজাল আছে কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা তোমাদের ভাইয়া? ক্লাস যদি ভালো লাগে সুন্দর করে লাভ রেখ দিবা। তোরা তো 9তেও চলে গেছিস। 9 জিজ্ঞেস করিনি, 9 আমি জিজ্ঞেস করিনি, 9 দেখে 9তেও চলে গেছে। ভালোই পারছো, ঠিক আছে ভাইয়া। ফেসবুক আইডির নাম কি? আমার নাম নাজমুল, ফেসবুক আইডিও নাজমুল, শেষ একই কথাবার্তা। বুঝছো কি বলছি? ওকে, থ্যাংক ইউ। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি তরঙ্গতে। তরঙ্গ মাত্রার উপর ভিত্তি করে তরঙ্গ হচ্ছে 3 প্রকার। তরঙ্গ কত প্রকার? মাত্রার উপর ভিত্তি করে তরঙ্গ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে একমাত্রিক, 2 হচ্ছে দ্বিমাত্রিক, 3 হচ্ছে ত্রিমাত্রিক। একমাত্রিক বলতে যার শুধু দৈর্ঘ্য আছে সেটা হবে হচ্ছে একমাত্রিক। দ্বিমাত্রিক বলতে দৈর্ঘ্য প্লাস প্রস্থ আছে সেটা হবে দ্বিমাত্রিক। ত্রিমাত্রিকের ক্ষেত্রে হবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা। এই 3টা জিনিস থাকলে সেটা হবে ত্রিমাত্রিক। জাস্ট এটা একটু মনে রেখো। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকলে সেটা কি হবে? ত্রিমাত্রিক হবে। ক্লিয়ার? একমাত্রিক হচ্ছে শুধু দৈর্ঘ্য, দ্বিমাত্রিকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ত্রিমাত্রিক হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ প্লাস হচ্ছে কি উচ্চতা হবে। দৈর্ঘ্য, প্রস্থ প্লাস হবে কি উচ্চতা হবে। ক্লিয়ার? এবার দেখো ভাইয়া, পরবর্তীতে আমি চলে যাচ্ছি। এটা মোটামুটি বোঝা গেছে, বাট আমরা মেইনলি তরঙ্গ পড়বো হচ্ছে 2টা। তরঙ্গ পড়বো কয়টা? 2টা। কি পড়বো দেখো, একটা অনুপ্রস্থ বা
অনুপস্থ তরঙ্গ। যে আরেকটা পড়বো বা আর্ল, এটাকে কি বলা হয়? আর্ল তরঙ্গ। মাথার মধ্যে গেঁথে ফেলো, আর্ল তরঙ্গ। আরেকটা পড়বো হচ্ছে অনুদৈর্ঘ্য। আরেকটা কি বলবো? অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। ওকে, লম্বিক তরঙ্গ, ঠিক আছে। অনুদৈর্ঘ্য মানে কি? যেটা দৈর্ঘ্য বরাবর যায়। অনুপ্রস্থ মানে প্রস্থ বরাবর যায়। এই যে তরঙ্গটা আছে, এই তরঙ্গটাকে বলা হয় আছে অনুপ্রস্থ তরঙ্গ। আর এই যে তরঙ্গটা আছে ভাইয়া, এই তরঙ্গটাকে বলা হয় আছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। অনুদৈর্ঘ্য হচ্ছে এটা, আর অনুপ্রস্থ হচ্ছে এটা। জাস্ট মাথার মধ্যে একটু গেঁথে ফেলো, এটা হচ্ছে অনুপ্রস্থ, আর এটা কি ভাইয়া? অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, ঠিক আছে। এই দুইটা জিনিস একটু সুন্দর করে মনে রেখো। তাহলে একটা আছে অনুপ্রস্থ, আর একটা কি হবে? অনুদৈর্ঘ্য। কথাটা একটু মনে রেখো। অনুপ্রস্থ তরঙ্গ কি কি আছে আমরা সেটা একটু সুন্দর করে মনে রাখবো। সেটা হচ্ছে আতাটা পাবে দিয়ে মনে রাখতে পারবা। শর্ট টিক্সটা কি ভাইয়া? আতাটা পাবে। এই আতাটা পাবে দিয়ে মনে রাখবা কি কি আছে? আতে আলো তরঙ্গ, আলো তরঙ্গ, তাতে হচ্ছে তাপ তরঙ্গ, তাতে হচ্ছে টানাতারের তরঙ্গ, ঠিক আছে। পাতে হচ্ছে পানি তরঙ্গ, আর বেতে হচ্ছে বেতার তরঙ্গ। আরেকটা তরঙ্গ পড়বা এর সাথে, সেটা হচ্ছে এক্স রে। এই যে তরঙ্গটা আছে, এক্স রে তরঙ্গটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর পৃথিবীতে যত শব্দ আছে, শব্দ, যে শব্দ, বাঁশির সুর, ঢোলের বাড়ি, যা হোক, সেগুলো সব কি হবে? অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে। সেগুলো সব কি হবে ভাইয়া? অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখো, এই তরঙ্গে যে ঊর্ধ্ববিন্দু আছে, এটাকে বলে তরঙ্গ শীর্ষ। কি বলে এটাকে? তরঙ্গ শীর্ষ। জাস্ট মনে রেখো, এটা তরঙ্গ শীর্ষ। আর নিচে যে বিন্দুটা থাকে, এটাকে বলে তরঙ্গ পাদ। কি বলে এটাকে? তরঙ্গ পাদ। জাস্ট মাথার মধ্যে রেখে দিও, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে সংকোচন, আর ওইটাকে বলা হচ্ছে প্রসারণ। এটাকে কি বলে? সংকোচন। আর এরকম যেটা যায় সেটাকে কি বলে? প্রসারণ। প্রসারণ। ওকে, তাহলে একটা হচ্ছে সংকোচন, আর একটা কি হবে ভাইয়া? প্রসারণ হবে। তাহলে তরঙ্গ হচ্ছে মূলত দুই প্রকার: অনুপ্রস্থ বা আল তরঙ্গ, অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে আতাটা পাবে, আলো তরঙ্গ, তাপ তরঙ্গ, টানাতারের তরঙ্গ, পানি তরঙ্গ, বেতার তরঙ্গ। আর একটা হচ্ছে এক্স রে, অরঙ্গপাদ, তরঙ্গ শীর্ষ। আর ওইটা কি হবে? সংকোচন, প্রসারণ। সংকোচন, প্রসারণ। একটা কম্পনের বিষয়টা কেমন হয় একটু দেখো, তরঙ্গ দৈর্ঘ্যটা কেমন হয়। তরঙ্গ দৈর্ঘ্য চর্গ নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সো এটা একটু মনে রেখো, ঠিক আছে। এই পয়েন্টটা একটু সুন্দর করে ভাইয়া মনে রেখো। এটা সবার লেখা হয়েছে কিনা ভাইয়া? লিখছি কিনা এটা একটু জানাবা। লিখছি কিনা এটা আমাদের লেখা হয়েছে কিনা পরে, তাহলে আমি পরের টপিকগুলোতে একটু যাবো ভাইয়া। এটা লিখছি কিনা ভাইয়া আমাকে একটু জানাবা। এটা আমরা সবাই লিখছি কিনা ভাইয়া? এটা আমরা সবাই লিখছি কিনা? কঠিন লাগতেছে কি? খুব বেশি কঠিন কিছু কি পড়াইছি আমি? খুব কঠিন কিছু কিন্তু ভাই আমি পড়াই নাই। আমরা এরপরে চলে যাবো। হ্যাঁ, এটা যদি লেখো তাহলে আমরা পরের টপিকটা একটু দেখবো, ঠিক আছে। এটা আশা করি যে হয়েছে। এরপরে যে টপিকটা আছে সেটা একটু দেখো। আমাদের কয়েকটা টার্মিনোলজি পড়া লাগে। সর্বপ্রথম যে টার্মিনোলজিটা তোমরা পড়বা সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কি পড়বা? তরঙ্গ দৈর্ঘ্য। এই যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হচ্ছে ল্যামডা দ্বারা। কি দ্বারা? ল্যামডা দিয়ে প্রকাশ করে। এর এককটা মাঝে মধ্যে ভাইয়া আসে। এর এককটা কি হবে? এর এককটা হতে পারে মিটার, হতে পারে কি ভাইয়া? মিটার, হতে পারে সেন্টিমিটার, এভরিথিং, কিলোমিটার হতে পারে। অর্থাৎ দূরত্বের যতগুলো একক আছে সবই বলতে পারো। তবে এসআই পদ্ধতিতে যেহেতু আমরা মিটার ব্যবহার করি, তাই মিটারটা উত্তর দিবা। বাট কখনো কখনো দেখবা সেন্টিমিটার, মিলিমিটার, কিলোমিটার, এভরিথিং। যদি মাইল বলো তাও ঠিক আছে ভাইয়া, সেন্টিমিটার আছে। তারপর যদি বলি মিলিমিটার বলি তাও হবে ভাইয়া। ন্যানোমিটার আছে, সেটাও যদি বলো ভাইয়া সেটাও কারেক্ট, সেটাও কারেক্ট। ন্যানোমিটার, সেটাও কারেক্ট, ঠিক আছে। এইগুলো হবে কি ভাইয়া? আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের একক, তরঙ্গ দৈর্ঘ্যের একক, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্যের একক। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? একটা তরঙ্গ, একটা যে একটা 1 সেকেন্ডে বা একটা কোনো কম্পন সম্পন্ন করতে যে সময় নেয়, সেই সময় একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে, সেই সময় একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাকে কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য। যেমন ধরো একটা কম্পন হতে, একটা কম্পন বা একটা তরঙ্গ আসলে কেমনে হয় একটু দেখো। এখান থেকে এইটুখানি হচ্ছে একটা কম্পন, এটা হচ্ছে কি একটা তরঙ্গ, এই হচ্ছে একটা কম্পন হলো, এটাই হচ্ছে একটি কম্পন। এটা কি ভাই? একটি কম্পন, মনে রেখো।
কম্পন। ওকে, তাহলে এইখানে কয়েকটা জিনিস আছে, এই যে আছে একটা তরঙ্গপাদ, তিনটা তরঙ্গপাদ, অথবা তরঙ্গ দুইটা তরঙ্গ শীর্ষ, দুইটা তরঙ্গ শীর্ষ, যে ঠিক আছে, পরপর দুইটি তরঙ্গপাদ অথবা পরপর দুইটি তরঙ্গ শীর্ষ, পরপর দুইটি তরঙ্গপাদ অথবা পরপর দুইটি তরঙ্গ শীর্ষ, পরপর দুইটি তরঙ্গপাদ বা পরপর দুইটি তরঙ্গ শীর্ষ নিয়ে হয় একটি কম্পন। ঠিক আছে, এটা মাথার মধ্যে রেখে দিও। ঠিক আছে ভাইয়া, এখন দেখো আর একটা টপিক আছে, সেটা 2 নাম্বার, যেটাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক এটাকে প্রকাশ করা হচ্ছে এফ দ্বারা। এটার একক আছে একটা, সেটা হচ্ছে ভাই হাজ। এর একক কি? হাজ। একটু মাথার মধ্যে রাখবা, হাজ। ঠিক আছে, এর এককটা কি? হার্স। বাংলায় বলে হার্স, এইচ জেড দিয়ে প্রকাশ করে হার্স। একটা সূত্র আছে বেগের সাথে, বেগ ভি ইকুয়াল টু আছে এফ ল্যামডা, এফ ল্যামডা। একটা আরেকটা সূত্র এখানে পড়ে রেখো, এ ল্যামডা সমানুপাতিক হচ্ছে ভাই 1/f, 1/f, অর্থাৎ এফ আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কমে, কম্পাঙ্ক বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য কমে। এই দুইটা সূত্র, এটা নিয়ে ম্যাথ আসতে পারে, তো এই সূত্রটা একটু ভালো করে পড়বা। ঠিক আছে, এই সূত্রটা একটু ভালো করে ভাইয়া পড়বা, এটা একটু খুব গুরুত্বপূর্ণ সূত্র, সো এটা সূত্রটা একটু ভালো করে ভাইয়া পড়বা। ওকে, এখন দেখো আমরা আবার একটু বইতে যাই, আমাদের যে বই বা শীট আছে সেখানে একটু যাই, কি কি আছে একটু দেখি। যে পর্যায়বৃত্ত আন্দোলন 1 নম্বরে যেটা আছে, তরঙ্গ কাকে বলে? তরঙ্গে সাধারণত হচ্ছে শক্তির স্থানান্তর হয়, বাট মাধ্যমের কণাগুলোর স্থায়ী স্থানান্তর হয় না। কথা একদম বাংলা কথা, শক্তির স্থানান্তর হবে, অর্থাৎ যা শুধু বইটা যদি আমি বলি, এই নাও তুমি বই, একজন আরেকজন কাছে যা শুধু এক্সচেঞ্জ করতেছে বইটা, বাট এ উঠে যায় পিছে চলে যাচ্ছে না, তাহলে কি হচ্ছে? যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থানান্তরিত হয় না, তাকে কি বলে? তরঙ্গ বলে। তরঙ্গ হচ্ছে বেসিক্যালি 2 ধরনের হয়, একটা হচ্ছে আল তরঙ্গ বা আরেকটা কি লম্বিক তরঙ্গ। কোনো একটি কম্পমান বস্তু বা কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক 1 সেকেন্ডে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি? 1/t, আর আমি যেটা লিখছি ওটাও হবে। কম্পাঙ্কের একক হচ্ছে হাজ। ঠিক আছে, শক্তির একটা বিশেষ রূপ হচ্ছে তরঙ্গ, যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় শব্দ। শব্দ সঞ্চালনের জন্য প্রয়োজন হয় জড় মাধ্যমের। চাঁদে যেহেতু কোনো জড় মাধ্যম নাই, তাই চাঁদে কি আমরা শব্দ শুনতে পাবো? যদি চিৎকার করো, চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, এরকম গানও যদি তুমি গাও, খাজা বাবাকেও যদি ওইখানে ছেড়ে দেওয়া হয়, কোনো শব্দ শোনা যাবে না। তাই চাঁদেও কোনো শব্দ শোনা যায় না। শব্দের তীব্রতা, শব্দ সবচাইতে বেশি শোনা যায় কঠিন পদার্থের ক্ষেত্রে, তারপর তরলের ক্ষেত্রে, তারপর হচ্ছে কি ভাই? বায়বীয় পদার্থের ক্ষেত্রে। সর্বশেষ কিসে শোনা যায় বেশি? বায়বীয় পদার্থে শব্দের তীব্রতা খুব ভালো শোনা যায়, বেশি শোনা যায়। ঠিক আছে, এটা একটু মনে রেখো। দেন দেখো, একটা শব্দের যে গতিবেগ আছে, সেই গতিবেগের একটা চার্ট আছে, এই চার্টটা লাগবে ভাই, 100% ইম্পর্ট্যান্ট। আমরা এর মধ্যে বেশি আসে শুষ্ক বায়ুতে কত এটা আসে? 332 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড। ভাই ফিজিক্সে কি আগে বই পড়া ডাইজেস্ট পড়বো নাকি শুধু ডাইজেস্ট? তোমাদের ডাইজেস্টে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়া আছে, আমি যতটুকু জানি আর কি। সো তোমরা যেহেতু আছে ইনফরমেশন দেওয়া আছে, সো তুমি বই পড়তেও পারো অ্যাজ ইউর উইশ, বাট আমরা যেহেতু ডাইজেস্ট আসলে কীভাবে তৈরি হয় জানো? বিভিন্ন বই থেকে ছোটো মানে যে ইনফরমেশনগুলো তোমাদের লাগবে, সেই ইনফরমেশনগুলো তোমাদেরকে এইখানে তুলে ধরা। ঠিক আছে, এছাড়া আর কিছু না। ঠিক আছে, ওকে ওকে, এবার চলে যাচ্ছি। দেখো ভাইয়া, বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে, বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে কি হবে? বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে শব্দের বেগ বেড়ে যায়। শব্দের চেয়ে সুপার দ্রুত গতিতে যে বিমান চলে তাকে কি বলে? সুপারসনিক বিমান। এটা একটু পড়বা শব্দকে। এরপর দেখো, আমাদের যে কানের শ্রাব্যতার সীমা, এটা একটু লাগবে, এই পয়েন্টটা একটু পড়বা। কোনো উৎস থেকে শ্রেষ্ঠ শব্দ যদি দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে আবার আমার কাছে ফিরে আসে, এটাকে কি বলে? প্রতিধ্বনি বলে। শব্দ ছিঁড়ে আসাকে কি বলে? প্রতিধ্বনি বলে। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত হতে হবে? 16.6 মিটার। আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার। আর আমাদের কানে শব্দের স্থায়িত্বকাল কত জানো? 0.1 সেকেন্ড। আমাদের কানে শব্দের স্থায়ীকাল কত? 0.1 সেকেন্ড। এটা একটু মনে রেখো। কম্পাঙ্ক আছে 20 থেকে 20,000 হাজ, এটা শুনবা। 20,000-এর নিচে, 20,000 নিচে আমরা শুনতে পাই না, 20,000-এর হাজের উপরেও আমরা শুনতে পাই না। আল্ট্রাসাউন্ড কেউ কখনো করেছো? এই যে আল্ট্রাসাউন্ড করা হয়, এই আল্ট্রাসাউন্ড মূলত করা হয়েছে এই শব্দ তরঙ্গকে ব্যবহার করে। আল্ট্রাসাউন্ড করা হয় মূলত শব্দ তরঙ্গকে ব্যবহার করে, এটা একটু মনে রেখো। আল্ট্রাসাউন্ড মূলত করা হয় কেন? শব্দ তরঙ্গকে ব্যবহার করে। ওকে, এটা একটু মনে রেখো।
আল্ট্রাসাউন্ড কেন ব্যবহার করা হয়? শব্দ তরঙ্গকে ভাইয়া ব্যবহার করে, ঠিক আছে, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। এরপরে যাচ্ছি ভাইয়া, দেখো তাপ ও মাধ্যমের ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে কী হচ্ছে একটু দেখো, তাপ ও মাধ্যমের ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে দ্রুতি বেড়ে যায়, ঠিক আছে। এরপরে লোহার মধ্যে শব্দের তুলনায়, এগুলো তোমরা জাস্ট একবার একটু রিড করে নিও। এবার দেখো আমাদের যে সারে গামা পা, কেউ কখনো শুনেছিল সারে গামা পা ধি নি সা, এই যে শব্দটা আছে এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে ভাইয়া ওকে, এখানে কিছু আছে, সেটা হচ্ছে ভাইয়া একটিমাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় সুর। একটিমাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলা হয়? সুর বলা হয়। আর একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় স্বর। একটিমাত্র কম্পাঙ্ক হলে সুর, একাধিক কম্পাঙ্ক হলে তাকে কি বলে? স্বর বলে। শ্রবণের শব্দ সাধারণতভাবে আমরা শুনতে পাই না মানুষ, শ্রবণোন্নত শব্দ, আল্ট্রাসাউন্ড শব্দ আমরা শুনতে পাই না, ঠিক আছে। আল্ট্রাসাউন্ড দিয়ে আল্ট্রাসাউন্ডোগ্রাফ করা হয়, তোমরা জানো। শব্দের তীব্রতা পরিমাপ করা হয় কিসে? ডেসিবেল, এটা ইম্পর্টেন্ট। শব্দের তীব্রতার একক কি? ডেসিবেল। শব্দের তীব্রতার একক কি? ডেসিবেল, এটা একটু বলবা, ঠিক আছে। শব্দের তীব্রতার একক হচ্ছে ডেসিবেল। ওকে, এরপর দেখো কুকুর, বিড়াল, চামচিকা শুনতে পায় আল্ট্রাসনিক শব্দ। মানুষ কি শুনতে পায়? মানুষ পায় না। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শব্দের তীব্রতা কমে। এরপর দেখো তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো যা শুধু একবার রিড দিবা, এগুলো বেশি কঠিন কিছু না, জাস্ট রিড দিবা, এর থেকে বেশি কিছু বলার দরকার নাই। শব্দের যে বৈশিষ্ট্যগুলো আছে, আর বা অনুপস্থ তরঙ্গের বৈশিষ্ট্য একবার রিড দিবা, বেশি ইম্পর্টেন্ট না, বেশি একটা ইম্পর্টেন্ট কিছু না। লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট না, জাস্ট শুধু রিড দিবা। এই যে আবার তরঙ্গকে দুইটা ভাগে ভাগ করে, একটা আছে অগ্রগামী যেটা চলাচল করে, সেটা হচ্ছে কি? অগ্রগামী বা গতিশীল, আর একটা আছে স্থির। তো গতিশীল আর অগ্রগামী, এদেরও জাস্ট বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে, হরদম অনেক কিছু লেখা আছে ভাই। কি করবা? জাস্ট শুধু রিডিং পড়বা, ঠিক আছে। তার মধ্যে এই পয়েন্টটা একটু পড়ে নিও। দুইটি পরপর নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী কণার সরণ একই দিকে হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। যেমন ধরো আমি একটা দিছিলাম, ল্যামডা লিখছিলাম, কত দূর হয়? এইটা হচ্ছে একটা ল্যামডা, এখান থেকে শুরু হয়ে এই যে এখানে যে শেষ হয়েছে এটা হচ্ছে কি ভাই? এই পুরোটা হচ্ছে ল্যামডা। তাহলে দেখো এখানে যখন আসছে তখন কি হচ্ছে? λ/4। এখানে যখন গেছে λ/2, এখানে যখন গেছে তখন 3λ/4, আর এখানে যখন আসছে তখন হয়ে গেছে ল্যামডা, কখন হয়ে গেছে কত? ল্যামডা, ঠিক আছে। তাহলে যদি কখনো প্রশ্ন দেয় একটা সুস্পন্দন পরপর দুইটা নিস্পন্দন বিন্দুর যদি কখনো দেয় পরপর দুইটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব কত? সহজ হিসেব λ/2। পরপর দুটি তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্ব কত? λ/2। কথা ক্লিয়ার, ঠিক আছে। এটা পড়বা শুধু। পশুপাখি আল্ট্রাসাউন্ড ব্যবহার করে, হ্যাঁ, কিছু চামচিকা ব্যবহার করে যেমন। ওকে, এটা মনে রেখো। অগ্রগামী তরঙ্গের আমরা এই বৈশিষ্ট্যগুলো যা শুধু রিড পড়তে বলছি, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না। এবার চলে আসো উদাহরণ, এগুলো তো পড়াই দিছি। সো ওই যে সূত্র বলছে না, আতাটা পাবে অমুক জায়গায় খাবে, এই আতাটা পাবে দিয়েই মনে রাখবে, আর কিচ্ছু বলতে হবে না ভাই, এটা তোমাদের দরকার না। এবার তোরা যাই, তরঙ্গ সংকরিত ভৌত রাশি, তরঙ্গ দৈর্ঘ্য পড়াইছি, কম্পাঙ্ক পড়াইছি, পর্যায়কাল পড়াইছি, তরঙ্গ বেগ এটাও তোমরা দেখছো। এবার দেখো তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদ বুঝাই দিছি কোনটা তরঙ্গ শীর্ষ আর কোনটা তরঙ্গ পাদ। ঊর্ধ্বের যে বিন্দু আছে, অর্থাৎ যেখানে তো আমাদের স্মরণের বিন্দু আছে সর্বাধিক, সেটা হবে কি? তরঙ্গ শীর্ষ। যেখানে কম সেটা কি হবে? তরঙ্গ পাদ। জাস্ট এগুলো পড়াইছি। এইবার চলে আসে, এখানে কিছু আছে শব্দের কিছু গুণাবলী আছে, সেটা কি আছে? একটা আছে তীক্ষ্ণতা, গুণ এবং জাতি, ঠিক আছে। তীক্ষ্ণতা একটা আছে যে সাপোজ ধরো 3জন মানুষ এখানে আমার সামনে উপস্থিত রয়েছে, 3জন মানুষ, একজন আস্তে কথা বলে, 2জন আছে জোরে কথা বলে। তো আমি আইডেন্টিফাই করতে পারবো তীক্ষ্ণতা পিচ দ্বারা যে কার সুর হচ্ছে। মনে করো যে একটা শব্দের 3টা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারবো যে স্পেসিফিক মানুষটা আইডেন্টিফাই করতে পারবো যে কোন মানুষটা আস্তে কথা বলতেছে, কোন মানুষটা জোরে কথা বলতেছে। দেন আমি তীক্ষ্ণতা বা পিচ দিয়ে আইডেন্টিফাই করতে পারবো এর মধ্যে ছেলেকে আর মেয়েকে। ছেলেদের গলার স্বর একটু চড়া হয়, মেয়েদের সুর কি হয়? একটু মায়াবী মধুর হয়। তাহলে আইডেন্টিফাই করতে পারলাম। এই মেয়ের মধ্যে কোন মেয়ে কথা বলতেছে সেটা আইডেন্টিফাই করা যাবে কোনটা দিয়ে? এই শব্দের তরঙ্গের তীব্রতা দিয়ে। জাস্ট এটা মনে রেখো। উপরিপাতন নীতি এটা লাগবে ভাই, ইম্পর্টেন্ট আছে। এটা আবিষ্কার করছে বিজ্ঞানী হাইগেন্স। টমাস ইয়াং 1809 সালে এই নীতি উপস্থাপন করেন। উদাহরণ কোথায়? ব্যতিচার, স্থির তরঙ্গ, স্বরকম্পনে। বিট, ঠিক আছে। বিট সংখ্যা যদি 1 থেকে 10-এর মধ্যে হয় আমরা শুনতে পাই, বিট সংখ্যা যদি 10-এর বেশি হয় আমরা শুনতে পাই না, এটাও মনে রেখো। বিট সংখ্যা 10-এর বেশি হলে কিন্তু আমরা শুনতে পাবো না, ঠিক আছে। এবার শব্দের তীব্রতা, নির্ভরশীলতা ভাই এটা একটু পড়বা, তোমরা সবাই একটু পড়বা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে ফেলো, ঠিক আছে ভাই, এটা একটু পড়বা। এবার ওই পাশে যাই, আমরা সেই চালটা দেখতেছি। স্থির তরঙ্গ সৃষ্টির সত্ত্ব, জাস্ট তুমি রিড দিও, এটা ইম্পর্টেন্ট না আমারই।
অনুনাদের বৈশিষ্ট্যটাও শুধু রিড দিবা, এটাও আমার ইম্পর্ট্যান্ট না। তবে এই শব্দের তীব্রতা লেভেল এটা খুব ইম্পর্ট্যান্ট। প্রমাণ তীব্রতা লেভেল, বেল, ডেসিবেল, শোন। জাস্ট উদাহরণ লেখা আছে এখানে বিস্তারিত, তুমি জাস্ট শুধু পড়বা। শোন যেমন লেখা রয়েছে 40 ডেসিবেল এবং 1000 হার্জ কম্পাঙ্কের সুরকের প্রাবল্যকে কি বলে? শোন বলে। বেল কাকে বলে? ডেসিবেল কাকে বলে? শব্দের তীব্রতা যখন 10⁻0.1 গুণ বাড়ে তখন শব্দটা যতটুকু বাড়ে তাকে বলে 1 ডেসিবেল। জাস্ট এখানে লেখা আছে, তোমরা একটু রিড দিয়ে দিবা, এছাড়া কিছু না। এবার এই চার্টের কিছু পড়তে হবে না, এটাও পড়ার দরকার নাই, এটাও পড়ার দরকার নাই। কি পড়বা? খালি এটা পড়বা আর এটা পড়বা। যেমন যদি বলি স্বাভাবিক কথাবার্তার শব্দ কত, বলে দিবা 60 ডেসিবেল। শ্রেণীকক্ষে কত? 50 ডেসিবেল। যদি আমি জিজ্ঞেস করি লাইব্রেরিতে কত, 40 ডেসিবেল। ফিশফিশারিং কত? 30 ডেসিবেল। এই যে এখানে লেখা আছে এই পাশে, জাস্ট ওই পাশ থেকে শুধু তীব্রতার লেভেলটা বলবা, আর কিচ্ছু বলার দরকার নাই ভাই। নাই মানে নাই, ঠিক আছে? ওকে। এই যে সত্য বৈশিষ্ট্য, এগুলো জাস্ট শুধু তুমি পড়তে পারো, জাস্ট মনে রাখার জন্য, পড়ার দরকার নাই। এটা আমরি আসে না, এগুলো আসে না। আমরা পরের যে আছে সেটা বাদ্যযন্ত্রে যাই। এই বাদ্যযন্ত্রে স্বরকম্পনের প্রয়োগ কোথায় কোথায় হয়? সুরবর্জিত শব্দ, যার সুর নেই সেটা সুর কাকে বলছিলাম? একটিমাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলছিলাম সুর, ওটা একটু পড়বা। স্বর কাকে বলছি? একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলে কি? স্বর। একাধিক আর একটি মাত্র, জাস্ট এটা মনে রাখবা। একটি থাকলে সুর, একাধিক থাকলে কি হবে? স্বর। একাধিক থাকলে হবে স্বর। মূল সুর কি? ধরো যে 3-4টা সুর আছে, সাপোজ ধরো 2, 5, 7, বুঝছো, 8, 9, 10 এরকম সুর আছে। এর মধ্যে প্রথম যে সুরটা আছে মেইন, এই সুরটাকে বলা হয় মূল সুর। আর এর যে সরল গুণিতক আছে, এই 2 ছাড়া বাকি যে সুরগুলো আছে এই সুরগুলোকে বলা হয় উপসুর। ঠিক আছে? আমার একটা কম্পাঙ্ক 2 হাজ, একটা 5 হাজ, একটা 7, একটা 8, একটা 10, একটা 12, সাপোজ ধরো এমন আছে। মূল সুর কোনটা হবে? প্রথম যেটা কম 2 সুর আছে, 2 হাজ, ওইটা হবে মূল সুর। বাকি যে শব্দগুলো আছে সেগুলো কি হয়ে যাবে? উপসুর হয়ে যাবে। ঠিক আছে? সমমেল। অষ্টকটা একটু পড়বা। অষ্টকের ক্ষেত্রে 2টা অনুপাত হবে 1:2, তাহলে সেটা হয়ে যাবে কি ভাই? অষ্টক। 2টা সুরে, ঠিক আছে? 2টির মধ্যে যদি অনুপাত 1:2 হয় সেটা হবে অষ্টক। ত্রয়ীটা একটু পড়বা। 4:5:6 হলে সেটা হবে ত্রয়ী। সমতান বা হারমোনি। একই সময় কতগুলো শব্দ উৎপন্ন হলে যদি তাদের মধ্যে একটি ঐক্যতানের সৃষ্টি হয় তবে তাকে বলে হারমোনি। একই সময় অনেকগুলো শব্দ হলো, তাদের মধ্যে একটা মিলবন্ধনের সৃষ্টি হলো, তাহলে সেটাকে কি বলে? হারমোনি। সেটাকে কি বলে? হারমোনি। জাস্ট এটা একটু পড়বা। ওকে, ঠিক আছে। সলো, অর্কেস্ট্রা, এই 2টা একটু দেখো। সলো আর অর্কেস্ট্রা একটু দেখো। অর্কেস্ট্রা এই 2টা একটু লাগবে। ঠিক আছে? এই 2টা পড়লেই হবে। এবার দেখো দৈর্ঘ্যের সূত্রটা একটু দেখবা। দৈর্ঘ্যের সূত্রটা কি বলছে? টি এবং এম। টি মানে হচ্ছে পর্যায়কাল, আর ভর যদি স্থির থাকে তার না তারের আর তরঙ্গের কম্পাঙ্ক তার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, অর্থাৎ টি সমানুপাতিক হবে 1/L। জাস্ট এটা একটু মনে রেখো। ওকে, এটা একটু মনে রেখো। ঠিক আছে? এইবার দেখো টানা তারের যে সূত্রগুলো আছে, দেখো এখানে 2-3টা সূত্র লেখা আছে। ভরের সূত্র লাস্ট পর্যন্ত, যার শুধু সূত্রটাও যদি মনে রাখতে পারো যে কি সূত্র ছিল, এই সূত্রটাও যদি মনে রাখতে পারো যে এন সমানুপাত সমান ছিল 1/2L √T/m। জাস্ট এটা যদিও মনে রাখতে পারো তাও হবে। এল এর ব্যস্তানুপাতিক, পর্যায়কালের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ এন সমানুপাতিক কি হবে? 1/L। ঠিক আছে? এন সমানুপাতিক কি হবে? √T। এন সমানুপাতিক কি হবে? 1/√m। এই 3টা সূত্র, 1, 2 আর এটা 3 নম্বর সূত্র। এই 3টা সূত্র যদি মনে রাখতে পারো তাহলে ভাইয়া কাজ শেষ। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা ভাইয়া? এরপরে ম্যাথ তোমাদের আসবে না, বেশি ম্যাথ পড়ার দরকার নাই। তাও দেখো এই যে শ্রেণীকক্ষের শব্দ কত হবে বলো তো? 2 নাম্বারটা বলো তো, 3 নাম্বারটা বলো তো। 2 নাম্বারটা কী হবে? 3 নাম্বারটা কী হবে একটু বলো তো দেখি। 2-1 একটু কমেন্ট পড়ে দেখি। 2 আর 3 একটু বলো তো ভাইয়া কী হবে? 2 আর 3 কী হবে বলো তো ভাইয়া? 2 আর 3 কী হবে? কমেন্টগুলো আসলে আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না, নেটওয়ার্কে একটু সমস্যা দিচ্ছে মনে হয়। ওকে ভাইয়া, যারা কমেন্ট করছো তারা তো অবশ্যই ভালো। দেখি অনেকে হয়তো কমেন্ট করেও ফেলছো। 50 ডেসিবেল বলছো, থ্যাংক ইউ। শব্দের শ্রেণীকক্ষের শব্দ হবে 50 ডেসিবেল। স্বাভাবিক কথাবার্তা যদি বলা হয় 60 ডেসিবেল। এটা মনে রেখো। ঠিক আছে? আর এটা কি হবে ভাইয়া? বেগের মধ্যে সম্পর্ক কি ছিল? ভি ইজ ইকুয়াল টু আসছে এফ ল্যামডা ছিল। তো এফকে আমরা এখানে আসছে এন হিসেবে ব্যবহার করছে। তো দেখো কোথায় আসলে এন রয়েছে, এন ল্যামডাটা আসলে কোথায় রয়েছে একটু দেখো। ঘ নাম্বার আসে, তাহলে এটার উত্তর হবে ঘ।
ওকে, কি বলছি বুঝতে পারছো? এটার উত্তর কি হবে? ঘ। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে কিন্তু কোনো শব্দের বেগ থাকে না। আবারও বলতেছি, শূন্য মাধ্যমে কোনো শব্দের বেগ নাই, তাই এটার উত্তর হবে খ। এটার উত্তর কি হবে? খ হবে। শ্রাব্যতার সীমা কত? অবশ্যই 20 থেকে 20,000 হাজ, অবশ্যই 20 থেকে 20,000 হাজ। শব্দের স্থায়ীকাল কত? 0.1 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, 1/10 সেকেন্ড, তার মানে ক। এটা কি হবে? ক। তাহলে এটাও একটু সুন্দর করে ভাইয়া মনে রাখো। এই যে এমসিকিউগুলো আমরা আছে, এখান থেকে আমরা প্র্যাকটিস করবা, পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে। যে দেখো, একটা স্থির তরঙ্গের পাশাপাশি দুটি সুস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? কথা ক্লিয়ার, λ/2। এখানে বলার কিছু নাই, নিস্পন্দন বা সুস্পন্দন যাই বলো, λ/2, λ/2। ওকে, দেখো ভাইয়া পারবা কিনা, কত এমসিকিউ দেয় দেখছো? প্রত্যেকটা এমসিকিউ ইনশাল্লাহ তোমরা পারবা, প্রত্যেকটা এমসিকিউ ইনশাল্লাহ তোমরা পারবা। এটা মাথার মধ্যে রেখে দিও, ঠিক আছে ভাইয়া? এটা সবাই কিন্তু সুন্দর করে মাথার মধ্যে রেখে দিবা। কি বলছি বুঝতে পারছো ভাইয়া? সবাই পারবা না ভাইয়া? এই পর্যন্ত ক্লিয়ার কিনা, কোনো ভেজাল আছে কিনা আমাকে একটু জানাইতে পারো ভাইয়া। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো ভাইয়া। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই দাও ভাইয়া। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা ভাইয়া? এই পর্যন্ত সবাই বুঝছো কিনা ভাইয়া, একটু কমেন্ট করবা। বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করতো ভাইয়া। আলহামদুলিল্লাহ। এই বেড়া না বুঝাইয়া ব্যাটকাসকে কে? এটা সাজিদ হাসান। কি ভ্যাটকা আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, এই লাস্টে যেটা আছে এটা আসলে আজকে আমাদের টপিক না, এটা হয়তো ভুল করে তোমাদের মধ্যে ইনভলভ করে দিয়েছে, বাট এটা আমাদের আজকে পড়ানোর টপিক না। সো এটা আমাদের আজকের লেকচারে আমরা আলোচনা করব না। আমরা লেকচার 2তে যেটা ছিল আমরা ওই পর্যন্তই পড়বো, কারণ বেশি পড়াইতে গেলে আবার তোমাদের ঝামেলা হবে। ওইখান থেকেও বেশি একটা ইম্পর্ট্যান্ট টপিক না, যেটাতে আসলে সময় বেশি দিতে হয় আমরা কিন্তু সেটাই সময় দিয়েছি। যেটা দাগাই দিতে হবে সেটা আমরা কিন্তু দাগাই দিয়েছি। সো তোমাদের কোনো ভেজাল থাকলে আমাকে তো জানাইতে পারোই, সাথে যে কোনো কিছু আসলে সমস্যা থাকলে সেটা আমাকে জানাবা, সেটা আমাকে জানাই দিবা, ঠিক আছে ভাইয়া? কোনো সমস্যা থাকলে আমাকে জানাই দিবা। ওকে, জি ক্লিয়ার। তো তাহলে এই যে টপিকগুলো আছে, এই 3টা টপিক তোমরা খুব সুন্দরভাবে একটু শেষ করে ফেলো আল্লাহর নামে, ঠিক আছে? আল্লাহ ভরসা, সবাই একটু সুন্দর করে শেষ করবা। আর যদি কোনো সমস্যা ফেস করো, যতটুকু যা পড়াইছি, যেভাবে ব্যাখ্যা করে পড়াইছি, এতটুকু পড়লেই ভাইয়া তোমার জন্য এনাফ। যদি শেষ করতে পারো আল্লাহ ভরসা, এখান থেকে আর কিচ্ছু, বাইরে থেকে আর একটা প্রশ্ন ইনশাল্লাহ তুমি পাবা না। তাহলে কি শেষ করে দিই? আল্লাহ হাফেজ, বাই। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।